পরীক্ষাগার এবং শিল্পে অজৈব রসায়ন ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য এই চ্যাপ্টারটা যথেষ্ট কনফিউজিং চ্যাপ্টার। তার কারণ হচ্ছে এখানে এত রিয়াকশন রয়েছে, স্যার কোনটা করব কোনটা ছাড়বো, এমসিকিউ কি করব, ভিএসিকিউ কি করব আর লং কোশ্চেন কি করব, এটা কিন্তু অনেকের কনফিউশন থাকে। আজকে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তোমরা সাজেশন চেয়েছিলে যে কোন কোশ্চেনগুলো স্যার একেবারেই ছাড়া যাবে না, আমি একটা মোটামুটি নাম্বার পেতে চাই, তার জন্য আমাকে সাজেশন দিন। আমি তোমাদের বলবো এখানে শুধু সাজেশন নয়, মোটামুটি নাম্বার নয়, তুমি যদি এই যে ভিডিওটা যদি ভালো করে দেখে যাও, বুঝে শুনে যদি সমস্ত জিনিসগুলো কভার করে যাও, তুমি মোটামুটি নয় তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমি তোমাকে কথা দিতে পারি। শুধুমাত্র সামেটিভ এক্সাম নয়, মাধ্যমিকের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সকল কোশ্চেনগুলো। সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আমি সলভ করে দিয়েছি এবং রিলেটেড টপিকগুলো, যেই ধরনের কোশ্চেনগুলো মানে একটা কোশ্চেনের রিলেটেড আর কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো এখানে করানো রয়েছে। আমি তোমাদের সাজেস্ট করব খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি জিনিসগুলো ভালো করে রেডি করো, দেখবে পরীক্ষায় তুমি একদম এই কোশ্চেনগুলো অথবা সিমিলার টাইপের কোশ্চেন তুমি কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। আর এই সকল ক্লাসের পিডিএফ যদি পেতে চাও তাহলে গুগল প্লে স্টোরে যাবে, বং মিস্ট্রি অ্যাপটা ইনস্টল করবে। ইনস্টল করার পরে দেখবে কর্নারের দিকে নিচের দিকে কমিউনিটি বলে একটা সেকশন রয়েছে, ওই কমিউনিটিতে ক্লিক করবে, দেখবে ফ্রি ক্লাস 10 গ্রুপ রয়েছে, ওই গ্রুপে জয়েন হয়ে যাবে। সমস্ত পিডিএফগুলো আমি ওখানে দিয়ে দেবো। আর এই ক্লাসটা কিন্তু আমি অনেক আগেই শ্যুট করেছিলাম, যেহেতু এই বছরও তোমাদের এই ভিডিওটা সমানভাবে গুরুত্বপূর্ণ, সমানভাবে রেলিভেন্ট, তাই আমি ওই ভিডিওটা আমি আবার আপলোড করে দিলাম। আশা করছি তোমাদের খুব হেল্প করবে। তাহলে চলো শুরু করা যাক। তো তাহলে শুরু হচ্ছে তোমাদের অজৈব রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সিরিজ। ঠিক আছে, অলিয়াম H2S2O7 এর রাসায়নিক নাম কি? অলিয়ামের রাসায়নিক নাম কি? সালফিউরিক অ্যাসিড, হাইপোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড, অর্থোসালফিউরিক অ্যাসিড। অবভিয়াসলি সি হচ্ছে রাইট অপশন হবে। কতক্ষণ আজকে সারা রাত ক্লাস হবে? অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? অসওয়াল্ড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিলেটেড, সবাই জানো নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় অসওয়াল্ড পদ্ধতিতে, তাই না? কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? অবভিয়াসলি কি ক্যালসিয়াম অক্সাইড, শুষ্ক বা হচ্ছে পোড়া চুন হচ্ছে ব্যবহার করা হয়। এ বাবুরামও অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সালফেট লবণ, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে। এটা কি উৎপন্ন করে? ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে। এ বাবুরাম তো আবার জুতো যৌগ তৈরি করে দেয়, CaCl2 8 অ্যামোনিয়া, তাই না? তাহলে কোনোটাই ইউজ করা যাবে না, এটাও নয় এটাও ইউজ করা যাবে না, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ওর সঙ্গে কোনো বিক্রিয়া করে না, তাই ওটাকে ইউজ করব। ঠিক আছে, চলো নেক্সট। কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়? ঝিঙ্কু বাবুকে কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? কার্বন বিজারণ পদ্ধতিতে, তাই না? ওই যে মাঝখানে একদম অতি সক্রিয়, তারপরে মিডিয়াম সক্রিয়, ওদেরকে কার্বন বিজারণে করা হয়, তাই না? জিঙ্ক ফেলে টিন, না ভুলেছে আমার ট্রিক, আমি ভুলে যাচ্ছি। জিঙ্ক ফেলে টিন পাবো, হ্যাঁ জিঙ্ক ফেলে টিন পাবো। তো জিঙ্ক ফেলে টিন পাবো, পিবি, এগুলো সবই হচ্ছে মিডিয়াম সক্রিয়, এদেরকে কার্বন বিজারণে তুমি তৈরি করতে পারবে। তাহলে জিঙ্ক রয়েছে, এখানে জিঙ্ক রয়েছে, জিঙ্ককে আমরা কি কার্বন বিজারণ পদ্ধতিতে তৈরি করতে নিষ্কাশন করতে পারবো। শত বিজারণে সালফাইড গুলোকে করা হয়। থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এদেরকে করা হয়। তড়িৎ বিজারণে একদম উপরে যারা রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ওই যে ওই পটাকানা ম্যাজিক আলু, ওটা পটাকানা ম্যাজিক আলু সবগুলো ওই যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, পটাকা মানে ক্যালসিয়াম, ম্যাজিক হচ্ছে ম্যাগনেসিয়াম, আর আলু হচ্ছে অ্যালুমিনিয়াম, ওদেরকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে করা হয়। আমি একটু লিখে দিচ্ছি, পটাকানা ম্যাজিক Mg, আলু Al, এগুলো। আর থার্মিটে তো বললাম অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো হচ্ছে সব থার্মিট পদ্ধতিতে। শত বিজারণে সালফাইড গুলো করা হয়, সালফাইড জিঙ্ক সালফাইড, আরে মানে সালফাইড আকরিক গুলোকে জিঙ্ক টিঙ্গও ওখানে করা যায়। ঠিক আছে, ওকে। সদ্য প্রস্তুত নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়ে যায়? বেগুনি বর্ণ হয়ে যায়। এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড বা H2S শনাক্তকরণের একটা স্পেশাল রিয়াকশন, স্পেশাল একটা রিয়েজেন্ট, এটা সোডিয়াম নাইট্রোক্লোরাইড এখানে দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি সোডিয়াম নাইট্রোক্লোরাইড অ্যাকচুয়ালি। তাহলে সোডিয়াম নাইট্রোক্লোরাইড অ্যাকচুয়ালি ওটা H2S এর সঙ্গে বিক্রিয়া করে এখানে বেগুনি বর্ণ ধারণ করে। বেগুনি বর্ণের যৌগটা এখানে লিখে রেখেছি আমি, Na4FeCN5NOS। একটু খেয়াল রাখতে পারো, আসে না জেনারেলি, তবে করে রাখতে পারো, ঠিক আছে, কাজে লাগবে তোমাদের। তাহলে সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সঙ্গে H2S বিক্রিয়া করে বেগুনি বর্ণের কালার দেয়। এইটা হচ্ছে H2S শনাক্তকরণ আর কি, H2S শনাক্তকরণের বিক্রিয়া, এটা H2S শনাক্তকরণের বিক্রিয়া।
এটা খেয়াল রাখবে, H2S শনাক্তকরণের জন্য এই বিক্রিয়া ইউজ করা হয়। পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গন্ধ কেমন হয়? ঝাঁঝালো। অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ, বলেছি আমি, পাবলিক টয়লেটে একবার চলে যাবে, অ্যামোনিয়ার গ্যাসটা পেয়ে যাবে। হ্যাঁ, ইউরিয়া থেকে যখন অ্যামোনিয়ার গ্যাসটা এমন ঝাঁঝালো দেবে না, কাজ হয়ে যাবে সেখানে। অ্যামোনিয়ার গ্যাস একদম প্র্যাকটিক্যাল ফিল করতে পারবে। কালাজ্বরের ওষুধ তৈরিতে কোনটা ইউজ করা হয়? কালাজ্বরের ওষুধ কোনটা? ইউরিয়া স্টিবামিন, তাই তো? স্টিবামিন, তো ওটার জন্য ইউজ করা হয় কি গো? ইউরিয়া। ইউরিয়া ইউজ করা, এটা তো ইউরিয়ার সংকেত, NH2CO। তাহলে ইউরিয়া স্টিবামিন, তো কালাজ্বরের ওষুধ তৈরিতে তাহলে ইউরিয়া ইউজ করা হয়, তাই না? ঘুমের ওষুধ তৈরিতে ও ইউজ করা হয় কি? ওই যে বারবিটিউরেট, তাই না? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয়, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে যখন অনুঘটক ইউজ করে, কোনটা ইউজ করা হয়? আয়রন চূর্ণ ইউজ করা হয় বাবু। ওই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডও দেওয়া থাকবে, সেটা ভুল করবে না। ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড কোথায় ইউজ করা হয়? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে, মনে থাকে জানো, একদম ডোন্ট মিস। তাহলে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় আয়রন চূর্ণ অ্যাকচুয়ালি অনুঘটক হিসাবে ইউজ হয়, ঠিক আছে? কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? না বলেছে, যায় না। কোন যন্ত্রেরই প্রস্তুত করা যায় না? দেখো, কিপ যন্ত্রে কাদেরকে প্রস্তুত করা হয়? কিপ যন্ত্রে একটা সলিড এবং একটা লিকুইড, যদি বিকারক যদি থাকে, একটা কঠিন এবং একটা তরল বিকারক পরস্পরের সঙ্গে নর্মাল কন্ডিশনে, নর্মাল টেম্পারেচারে যদি মিশিয়ে যে সকল গ্যাস প্রস্তুত করা হয় তাদেরকে কিপ অ্যাপারেটাস বা কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়। তো এখানে তৈরি করা যায় না বলেছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি করা যায়। দেখো, কার্বন ডাইঅক্সাইড আমি এখানে রিয়াকশন গুলো দিয়ে দিয়েছি, দেখো, ক্যালসিয়াম কার্বনেট সলিড এবং HCl, জলীয় HCl এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি করা যাচ্ছে। এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা যাচ্ছে, তাহলে সলিড এবং জলীয়, মানে সলিড এবং লিকুইড মিশে তৈরি হচ্ছে, তাহলে করা যাবে। হাইড্রোজেনেরও সেরকম, দেখো জিঙ্ক সলিড আর হচ্ছে H2SO4 জলীয়, তাহলে সলিড আর লিকুইড মিলে ZnSO4 আর হচ্ছে H2, দেখো H2 গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে সলিড লিকুইড নর্মাল কন্ডিশনে বিক্রিয়া করে এটা করে। আর H2S তুমি তো জানো, HTS হচ্ছে FeS ফেরাস সালফাইড প্লাস হচ্ছে H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 মিলে উৎপন্ন করে FeSO4 আর হচ্ছে H2S, এটা উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে অ্যাকুয়াস জলীয় দ্রবণ, পরস্পরের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে এটাও কিন্তু কিপ অপারেটরে তৈরি করা যাবে, বাট অক্সিজেন কিন্তু তৈরি করা যাবে না। তাহলে অপশন এখানে হচ্ছে সি, হচ্ছে এখানকার অপশন, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো? নেসলার বিকারক দ্বারা শনাক্ত করা যায় অ্যামোনিয়া, সবাই জানো। অ্যামোনিয়াকে যদি নেসলার বিকারকের প্রেজেন্সে যদি নিয়ে আসো, তাহলে কি হয়? বাদামি অধক্ষেপ উৎপন্ন হয়, তাই না? বাদামি অধক্ষেপ উৎপন্ন করে, তোমরা জানো এটা ভালো করে, বাদামি বর্ণের হচ্ছে অধক্ষেপ উৎপন্ন করে। কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়? অলরেডি আমরা ডিসকাস করলাম যে জিঙ্ককে কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা নিষ্কাশন করতে পারি। থার্মিট পদ্ধতিতে প্রদত্ত কোন ধাতু নিষ্কাশন সম্ভব নয়? থার্মিট পদ্ধতিতে কাদের নিষ্কাশন সম্ভব নয়? দেখো, থার্মিটে আমরা একটু আগে বলেছিলাম যে যারা মধ্যম সক্রিয় তাদেরকে মোটামুটি কম বেশি করা যায়। আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো সবই করা যায়, কিন্তু এগুলো সবই করা যায়, কিন্তু ক্যালসিয়াম করা যাবে না। ক্যালসিয়াম উপরে রয়েছে, একদম অত্যধিক সক্রিয়, এদেরকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, তাই না? এদেরকে হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি, এটার ক্ষেত্রে হয় তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, ঠিক আছে? চলো, 13, নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতির জন্য সোডিয়াম নাইট্রাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে? বাবুরাম এগুলো খেয়াল রাখবে, সোডিয়াম নাইট্রেট একটা হয়, সোডিয়াম নাইট্রাইড একটা হয়, এটা সোডিয়াম নাইট্রাইড হবে NaNO2, আর এটা সোডিয়াম নাইট্রেট। এইটা অনেকে ভুল করে দেয়, প্রথমে আবার এই অপশনটা দিয়ে দেয়। তুমি তো দেখে একদম একদম ওভার কনফিডেন্সে ওভার হয়ে গেছো আর কি। হ্যাঁ, ওভার কনফিডেন্সে খেলা ঘুরে গেছে, ওভার কনফিডেন্সে, বুঝতে পারছো? জোর ঘুরে দিয়েছো, 6-এর বদলে বোল্ড হয়ে চলে এসছো। তো বেসিক্যালি এটা সোডিয়াম নাইট্রেট, এটা সোডিয়াম নাইট্রাইড। সোডিয়াম নাইট্রাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দেখতে একই রকম, কিন্তু এখানে 2 এখানে 3 রয়েছে, খেয়াল রাখবে, বুঝলে? একদম মিস্টেক করবে না। নেক্সট কোশ্চেনে আসছি। কোনটি জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো অধক্ষেপ পড়ে না বলেছে? এই নাটা বাবু একটু খেয়াল করবে, দয়া করে অনুরোধ, একটু নাটা খেয়াল করে, দরকার হলে দাগ মেরে দেবে। সবাই নাটা ভুল করে দেয়, ভাবে যে কালো অধক্ষেপ পড়বে, পড়লে কপার সালফেট সিউ, বাপরে স্যার, Cu2+H2S এর সঙ্গে বিক্রিয়া করে CuS এর অধক্ষেপ ফেলে, শেষ। কালো অধক্ষেপ পড়বে না বলেছে।
এখানে তো কপার 2+ রয়েছে, তাই না? তাহলে কপার 2+ ও H2S এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এটা তো 2-, এটা 2+, এটা প্লাস অ্যাকচুয়ালি, আর 2-, এটা 2+ বিক্রিয়া করে কি উৎপন্ন করে? CuS এর কালো বর্ণের রোধককে উৎপন্ন করে, এটা কিন্তু কালো বর্ণের রোধককে, ঠিক আছে? আচ্ছা, Ag এর সঙ্গে বিক্রিয়া করে, এখানে Ag+ রয়েছে, Ag+ এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কি? H2S এর সঙ্গে বিক্রিয়া করে Ag2S, এটাও কালো বর্ণের রোধককে উৎপন্ন করে, এটাও কালো, এটাও কিন্তু কালো বর্ণের রোধককে উৎপন্ন করে। জিঙ্ক H2S এর সঙ্গে বিক্রিয়া করে এখানে ZnS উৎপন্ন করে, এটা কিন্তু কালো নয়, এটা জেনারেলি হচ্ছে হোয়াইট হয়, এটা জেনারেলি হচ্ছে হোয়াইট, এটাও প্রেসিপিটেশন বাট জেনারেলি হোয়াইট হয়। আর লেড কিন্তু Pb2+ রয়েছে, তো Pb2+, এটা কিন্তু PbS উৎপন্ন করে, লেড সালফাইড উৎপন্ন করে, এটাও কিন্তু কালো বর্ণের হয়ে থাকে, ঠিক আছে? এটাও কিন্তু কালো বর্ণের হয়ে থাকে। তো সুতরাং ZnSO4 হবে এখানকার রাইট অপশন। ZnSO4 হচ্ছে এখানকার অ্যান্সার, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে নিচের কোন ধাতব ক্লোরাইডের দ্রবণে NH4OH যোগ করলে বাদামি বর্ণের রোধককে উৎপন্ন হয়? দেখো, বাদামি বর্ণের রোধককে উৎপন্ন হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, কার সঙ্গে বলো তো? সবার মনে আছে নিশ্চয়ই, Fe3+, ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায় তখন কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফেরিক হাইড্রোক্সাইডের ওটা কিন্তু বাদামি বর্ণের রোধককে উৎপন্ন হয়, ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের রোধককে উৎপন্ন হয়, তাই না? তো দেখো, অ্যালুমিনিয়াম কিন্তু করে নাই, অ্যালুমিনিয়াম কিন্তু জেলের মতো সাদা পিপিটি উৎপন্ন করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পিপিটিটা সাদা জেলের মতো। আর জিঙ্কটা হচ্ছে ZnOH, জিঙ্ক হাইড্রোক্সাইড। Fe হচ্ছে দেখো Fe3+, আর এটা হচ্ছে ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম তো ওটা তো সবুজ বর্ণের প্রবাবলি মনে হয়। আর এটা হচ্ছে জিঙ্কটা কি কালারের ভুলে যাচ্ছি, জেডেনটা জিঙ্ক হাইড্রোক্সাইড হবে, তাই তো, সাদাটা মনে হয় হবে। তো ফেরিকটা হচ্ছে এটা কিন্তু বাদামি বর্ণের রোধককে উৎপন্ন করবে, FeCl3, তাহলে FeCl3 হচ্ছে এখানকার অ্যান্সার। এই হচ্ছে রিয়াকশন Fe3+ প্লাস হচ্ছে, তুমি এখানে FeCl3 দিয়েও করতে পারো, FeCl3 প্লাস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড FeOH3 প্লাস হচ্ছে, তখন কি হয়ে যাবে গো? ওটা কার সঙ্গে? হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে তখন, এর সঙ্গে তখন অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে তখন, বুঝতে পেরেছো? তখন এটা অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়ে যাবে, এটা তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে FeCl3 ছিল, FeCl3 ছিল, তাহলে এটা তার সঙ্গে কি হবে? প্লাস দিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে, NH4Cl উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে? তো আমার তো বাদামি পদক্ষেপটা দরকার, তো মনে রাখবে যে Fe3+ কিন্তু ফেরিক হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ উৎপন্ন করে যদি তাকে ট্রিট করা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, অলিয়ামের সংকেত কি? অলিয়াম H2S2O7 এক্ষুনি আমরা করলাম, SO3 এর সঙ্গে H2SO4 যোগ করে দিলে H2SO4 প্লাস হচ্ছে SO3 প্লাস H2SO4 থেকে অ্যাকচুয়ালি H2S2O7 বা অলিয়াম আসে, তাই না? নেক্সট কোশ্চেন আসছি, কোন গ্যাসের শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার করা হয়? এক্ষুনি আমরা করলাম, অ্যামোনিয়া শনাক্তকরণে আমরা নেসলার রিয়েজেন্ট ইউজ করলাম। লোহার একটি আকরিকের নাম লিখতে বলেছে, হিমাটাইট। হিমাটাইট হচ্ছে লোহার একটা আকরিক, হিমাটাইট, তাই না? Fe2O3, তাই তো, Fe2O3 হচ্ছে লোহার একটা আকরিক, বা হিমাটাইট হচ্ছে লোহার একটা আকরিক। আমার আকরিক গুলো সব মনে থাকে না, তাই এখানে আমি একটা ছোট্ট নোট করে রেখেছিলাম, ঠিকঠাকই আছে মনে হচ্ছে। হিমাটাইট, ফেরিক হাইড্রোক্সাইড, ওটা ঠিকঠাকই আছে মনে হয়, হিমাটাইটের সংকেত ঠিকঠাকই আছে মনে হচ্ছে, Fe2O3, তাই তো, হিমাটাইট। ওকে, একটু দেখে নেবে তো সংকেতগুলো ঠিক আছে নাকি, Fe2O3 প্রবাবলি হবে হিমাটাইট। পলিথিনের মনোমারের নাম, এখানকার কোশ্চেন নয়, ये ऑर्गेनिक का क्वेश्चन था, ये यहाँ पे आ गया है, हमारा जो एडिटर था ना वो गलत कर बैठा, तो ठीक है हम कर देते हैं। পলিথিনের মনোমারের নাম, পলিথিনের মনোমার কে গো? পলিথিন, তাহলে মনোমার হচ্ছে ইথিলিন হচ্ছে এর মনোমার, ঠিক আছে? ওকে, নেসলার দ্রবণ দ্বারা কোন গ্যাসকে শনাক্ত করা যায়? অলরেডি ডান হয়ে গেছে। চলো নেক্সট, তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার। তরল অ্যামোনিয়া কি কাজে ব্যবহৃত হয়? হিমায় গ্রুপে ইউজ করা হয়, তাই না? একটা ব্যবহার বলেছে, তাই আমি একটাই বলবো, বেশি বলবো না, একদম বলবো না, কিন্তু একটা ছোট্ট করে বলে দিই। তরল অ্যামোনিয়া আর কি কাজে ইউজ করা হয়? সার তৈরিতে ইউজ করা হয়, তাই না? সার তৈরিতে ইউজ করা হয়।
তৈরিতে ইউজ করা হয়, হিমায়ু গ্রুপে ইউজ করা হয়, কোল্ড স্টোরেজে ইউজ করা হয়। সিলভার নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত। সিলভার নাইট্রেট এর সঙ্গে সিলভার নাইট্রেট দিয়ে দাও, AgNO3 দিয়ে দাও, কি হবে Ag প্লাস আর NO3 মাইনাস, এটা প্লাস আর এটা হচ্ছে 2 মাইনাস, তাহলে কি হবে মাইনাস, মাইনাস কার সঙ্গে যুক্ত হবে, প্লাসের সঙ্গে যুক্ত হবে। তাহলে স্যার মাইনাসটাকে না আপনি প্লাসের সঙ্গে যুক্ত করে দিই, মাইনাস প্লাসের সঙ্গে যুক্ত হবে, তাহলে AgS না Ag2S হবে। কেন, এর 2 মাইনাস যোজ্যতা, এর প্লাস যোজ্যতা, তাহলে 2টা এ নিচে আসবে, এটা তাহলে এটা হচ্ছে কালো বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে, এটাও কালো বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে, কালো বর্ণের উৎপন্ন হবে। ঠিক আছে, ক্লিয়ার একদম? ওকে, চলো 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 চলো। থার্মিড মিশ্রণে কি কি থাকে? থার্মিড মিশ্রণে কি থাকে? Fe2O3, Fe2O3 তো থার্মিড মিশ্রণ কি থাকে গো, কি থাকে গো? ফেরিক অক্সাইড নয়, Fe2O3 আর হচ্ছে মনে হয় অ্যালুমিনিয়াম মিশ্রণ না, 3:1 অনুপাতে, এটা কি ঠিক? কি এটা কি? হ্যাঁ এটাই তো মনে হচ্ছে, Fe2O3 ফেরিক অক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়ামের 3:1 মিশ্রণ, এটা 3 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ। এর গলিত মিশ্রণকে বলা হচ্ছে থার্মিড মিশ্রণ। কি কাজে ইউজ করা হয়? হ্যাঁ, রেলের পাতে ফাটল ধরলে জোড়া লাগাতে, যন্ত্রাংশী জোড়া লাগাতে, তাই না? ইউজ করা হয় থার্মিড মিশ্রণ। চলো নেক্সট, আমরা কিন্তু খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছি। হ্যাঁ তুমি বুঝতে পারোনি, এতক্ষণে 25টা কোশ্চেন হয়ে গেছে বাবু। ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় H2S দুটো প্রকারের লবণ উৎপন্ন করে, যার একটি সমিত লবণ হলে অপরটি কোন প্রকার লবণ? দেখো H2S কিন্তু একটা দ্বিক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিড হিসেবে কাজ করে। এ যখন ধরো সাপোজ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, NaOH এর সঙ্গে ধরো সাপোজ বিক্রিয়া করলো, তাহলে প্রথমে একটা H প্লাস ছাড়বে, H প্লাস একটা ছাড়লে OH মাইনাস এর সঙ্গে বিক্রিয়া করবে, এটা OH মাইনাস Na প্লাস, এটা H প্লাস, আর একটা হচ্ছে S2 মাইনাস। একটা H প্লাস যদি ছেড়ে দেয়, এখান থেকে একটা H প্লাস যদি ছেড়ে দেয়, তাহলে কি হবে? ওটা হচ্ছে ওয়াটার উৎপন্ন করবে, প্লাস H প্লাস OH মাইনাস সঙ্গে যুক্ত হয়ে গেলে এটা NaHS হবে, NaHS হবে। ঠিক আছে, তাহলে দুই প্রকার লবণ উৎপন্ন হয়, যার একটি সমিত লবণ হলে তাহলে একটা সমিত লবণ, এইটা কি লবণ? এইটা হচ্ছে কিন্তু অ্যাসিড লবণ, এটা হচ্ছে অ্যাসিড লবণ, এটা হচ্ছে অ্যাসিড লবণ বলা হয়। কেন অ্যাসিড লবণ? এটা যখন আমি তোমাদের টেস্ট পেপার করেছিলাম বলেছিলাম যে যতক্ষণ লবণের মধ্যে H প্লাস ছাড়ার টেন্ডেন্সি থাকবে ততক্ষণ সেটা অ্যাসিড লবণ হিসেবে কাজ করবে, তাহলে এটা অ্যাসিড লবণ। এরপরে এই সেম কোশ্চেনটা কিন্তু এরপরে আছে, আমি তখন আর করাবো না। NaOH এর সঙ্গে যদি আবার মানে যে কোনো ক্ষারের সঙ্গে যদি আবার বিক্রিয়া করে, তখন কি হবে? এটা মাইনাস, এটা প্লাস, আর এটা প্লাস, এটা হচ্ছে এখান থেকে একটা H প্লাস আরো একবার ছাড়তে পারে, তখন কি হয়ে যাবে? ওয়াটার তো তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার এসটা পুরো চলে আসবে, H2 মাইনাস, এখান থেকে তখন আসবে S2 মাইনাস, S2 মাইনাস আর সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে NaS হয় না, Na2S হয়। তাহলে প্রথম ক্ষেত্রে এখান থেকে HS মাইনাস বিক্রিয়া করছে, দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে S মাইনাস S2 মাইনাস বিক্রিয়া করছে, এক একটা করে H প্লাস ছেড়ে বিক্রিয়া করছে। এইটা কিন্তু একটা সমিত লবণ, এটা হচ্ছে একটা সমিত লবণ, তাই না? একটা অ্যাসিড লবণ আর একটা হচ্ছে সমিত লবণ। তাহলে অপরটি কোন প্রকারের লবণ? অপরটি হচ্ছে অ্যাসিড লবণ, একটা হচ্ছে সমিত লবণ আর একটা হলো অ্যাসিড লবণ। হয়ে গেল। একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম, জৈব সারের নাম কি সবাই বলো? নাইট্রোজেন ঘটিত জৈব সার কি হবে? ইউরিয়া। নাইট্রোজেন ঘটিত জৈব সার হচ্ছে ইউরিয়া, তাই না? ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব সার। সংকেতটা লিখে দিচ্ছি, NH2CO, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ঠিক আছে, চলো নেক্সট। উচ্চ উষ্ণতায় Mg এর সঙ্গে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের N2 এর বিক্রিয়ায় কি যৌগ উৎপন্ন হবে? ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া তুমি জানো ভালো করে, ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম নাইট্রাইট, MgN। তাহলে এর চার্জ 2, এর নিচে যাবে, এর 3 চার্জ, মানে 3 যোজ্যতা এখানে যাবে। এটা হচ্ছে সাদা কঠিন পদার্থ, তাই না? সাদা কঠিন পদার্থ এটা উৎপন্ন হয়, সাদা কঠিন পদার্থ উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, Mg3N2। এবার ব্যালেন্স যদি করতে চাও সেটা করে দেওয়া যেতে পারে। ব্যালেন্স যদি এখানে 3 বসিয়ে দেবে, 3টা আছে বলে, এটা 2টো আছে, এখানে 2টো ঠিকঠাকই আছে, Mg3N2। ঠিক আছে, সাদা কঠিন পদার্থ। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন অনুঘটক আমরা অলরেডি ডিসকাস করলাম। Fe চূর্ণায় ইউজ করা হয়, আয়রন চূর্ণায় ইউজ করা হয়, আর মলিবডিনাম আর সব কি সব দেওয়া হয়, K2O, ওইগুলো সব উদ্দীপক হিসাবে ব্যবহৃত হয়, দেখে রাখবে একটু, উদ্দীপক হিসাবে ওগুলো ইউজ করা হয়। ঠিক আছে, Mg3N2 একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। অদিতি ঠিক বলেছো, মিথুন ঠিক বলেছো,
সায়ন্তিকার লাইভ চ্যাটে আসছে না, একটু দেখুন প্লিজ। আমি কি করে, আমরা তো কিছুই করিনি। हम लोग तो कुछ नहीं किए हैं। ও চলে গেছে মনে হয়, ও নেট শেষ, ওই জন্য চলে গেছে। ওকে, আচ্ছা, ওকে, ডান। ওকে, নেক্সট হচ্ছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে কি পদক্ষেপ পড়ে তার সংকেত অলরেডি আমরা আলোচনা করলাম এক্ষুনি। ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়, সংকেতও করে দিয়েছি। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি অজৈব সারের নাম এবং সংকেত। অ্যামোনিয়া থেকে অজৈব সার অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4 অ্যামোনিয়াম সালফেট হতে পারে, অথবা অ্যামোনিয়াম নাইট্রেটও হতে পারে NH4 NO2 NO3 নাইট্রেট NH4 NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, তাই তো? অ্যামোনিয়াম সালফেট করে রাখো, নাইট্রেটও করতে পারো, NH4 NO3 হবে তখন অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা, সংকেত লিখতে বলেছে, লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে অ্যামোনিয়াকে কি দ্বারা শুষ্ক করা হয়, অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন দ্বারা আমরা একে হচ্ছে শুষ্ক করতে পারি, তাই না? চলো নেক্সট, অ্যামোনিয়া জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনোলেপথিলিন যোগ করলে দ্রবণের রঙের কি পরিবর্তন হবে? দেখো, ক্লিয়ার সলিউশন ছিল, অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্লিয়ার সলিউশন ছিল, বর্ণহীন ছিল, ওখানে যদি ফেনোলেপথিলিন যোগ করে দাও না, ফেনোলেপথিলিন হচ্ছে কি করে, ক্ষারীয় দ্রবণে, ওই অ্যামোনিয়া জলীয় দ্রবণ তো ক্ষারীয় দ্রবণে কি হয়, ফেনোলেপথিলিনের বর্ণ হচ্ছে পিঙ্ক কালার, মানে গোলাপি লাল আর কি, গোলাপি লাল। তাহলে কি হবে, গোলাপি লাল হবে, গোলাপি লাল, লাল গোলাপি লাল। তোমাদের কতজনের পিঙ্ক কালার ভালো লাগে, পিঙ্ক, আর কতজনের রেড ভালো লাগে একটু দেখি তো। পিঙ্ক আর রেড, গোলাপি, গোলাপ নয় কিন্তু, গোলাপি, পিঙ্ক, রেডিশ পিঙ্ক আর কি, রেডিশ পিঙ্ক। কজনে গোলাপি? আচ্ছা, ওকে। লাইফ সায়েন্সের রিভিশন ক্লাস সব রুটিনে আছে, রুটিনে দেখে নেবে। এই ম্যারাথন থেকে কত কমন পাবে, সব কমন পাবে, বলে রাখলাম তো, দেখিয়ে দেবো, পরীক্ষা হলেই তো দেখিয়ে দেবো যে কি এসছে না এসছে, সব আছে, সব এদিক ওদিক করে সেম কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে শুধু আসবে, ঠিক আছে? ভালো করে রাখো, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনই তো রিভিশন করিয়ে দেওয়া হচ্ছে। ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়ার সঙ্গে কোন পদার্থ মেশানো হয়? ইউরিয়া উৎপাদনের সময় অ্যামোনিয়ার সঙ্গে কোনটা মেশানো হয়? অ্যামোনিয়া প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়, তাই তো? দিলে তো অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, তাই তো? NH4COO না, NH2COO NH4 উৎপন্ন হয়, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, তাই না? এরপরে একে তো হিট করে এখান থেকে তো ইউরিয়া তৈরি হয়, NH2CO, এখান থেকে তো ইউরিয়া তৈরি হয়, অনেক হিট তারপরে সব দিতে হয়, তাই না? ওকে, CO2 তাহলে কি দিতে হয় গো, কোন পদার্থ মেশানো হয়? CO2 মেশানো হয়, তাহলে অ্যামোনিয়ার সঙ্গে CO2। বাহ, ভেরি গুড, সবাই ঠিকঠাক করে অ্যান্সার দিচ্ছে। ওকে, ওকে, চলো নেক্সট, অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব এবং অজৈব সার অলরেডি আমরা করে ফেলেছি, এটা অ্যামোনিয়া থেকে জৈব সার হচ্ছে ইউরিয়া, অলরেডি ডান আমাদের, কিন্তু ইউরিয়া অলরেডি হয়ে গেছে, অজৈব সারও আমরা কিন্তু করে ফেলেছি আগে, ঠিক আছে? নেক্সট, TN2 প্রস্তুত করতে HCl লাগে না, এটা ভুল কথা, এটা কিন্তু মিথ্যে কথা, একদম ডাহা মিথ্যে কথা, একদম ভুলভাল কথা। TNT ট্রাইনাইট্রোটলুইন, হ্যাঁ, এটা হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন, এটা প্রস্তুত করতে অ্যাকচুয়ালি কোনটা লাগে জানো? এটা প্রস্তুত করতে HNO3 আর হচ্ছে H2SO4 লাগে, HNO3 আর হচ্ছে H2SO4 লাগে, গাঢ় আর কি, গাঢ় কনসেন্ট্রেটেড H2SO4 আর কনসেন্ট্রেটেড HNO3 লাগে, বুঝতে পেরেছো? C ফর হচ্ছে কনসেন্ট্রেটেড এখানে, হ্যাঁ। অ্যামোনিয়া গ্যাস জারক না বিজারক? অবভিয়াসলি বিজারক গ্যাস, তোমরা এর পড়বে, এর উদাহরণ তোমরা পড়েছো, যে ওই যে লোহিত তপ্ত কপারের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে, না, কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড কপারে বিজারিত হয় এবং অ্যামোনিয়া নিজে জারিত হয় নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়, তোমরা পড়েছো এটা, তাহলে এটা একটা বিজারক গ্যাস। N2 এর রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণ কি? N2 মানে নান টু, আমার রাসায়নিক নিষ্ক্রিয়তা, আমি মোটেও নিষ্ক্রিয় না, আমি সক্রিয়,
তাহলে শুধুমাত্র মানে ওভার রিয়াক্ট করি না আর কি, মানে তোমরা যে বলো স্যার আপনি এত শান্ত থাকেন কি করে, তার কারণটা এবার দেখতে পাবে। তোমাদের নান্টু স্যার মানে এন্টু স্যার কেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবার এখানে দেখতে পাবে। তার কারণ হচ্ছে স্যারের হচ্ছে ট্রিপল বন্ড রয়েছে আর কি, মানে ইন্টারনাল ট্রিপল বন্ড রয়েছে আর কি। তো ট্রিপল বন্ড থাকলে অ্যাকচুয়ালি তিনটা বন্ধন থাকলে অবভিয়াসলি শক্তিশালী বন্ধন, শক্তিশালী বন্ধনকে ব্রেক করতে বেশি তাপ শক্তি লাগে। নর্মাল কন্ডিশনে এই টেম্পারেচার পাওয়া যায় না, মানে আমাকে টলাতে হলে, আমাকে ডিস্টার্ব করতে হলে অনেক বেশি এফোর্ট দিতে হবে আর কি। সেই এফোর্ট দিয়ে যে আমাকে ডিস্টার্ব করবে সেরকম লোকজন আসছে না আর কি, ঠিক আছে। এবার বুঝতে পারছো, পরে লোকজন চলে আসবে তখন ডিস্টার্ব হয়ে যাবো আর কি। তো তো এটাকে ব্রেক করতে হলে বেশি তাপশক্তি লাগবে আর কি। এবার এই তাপশক্তি নর্মাল যে এনভায়রনমেন্ট থেকে তুমি পাবে না, ওই জন্য কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তো তুমি যেটা বলবে যে এদের হচ্ছে বন্ধন বিয়োজন শক্তি অনেক বেশি, তুমি বলবে N2 এর বন্ধন বিয়োজন শক্তি বেশি, বন্ধন বিয়োজন বিয়োজন শক্তি বেশি। বুঝতে পেরেছো? বন্ধন বিয়োজন শক্তি বেশি। বন্ধন বিয়োজন শক্তি যদি বেশি হয় তাহলে কি হবে, ও হচ্ছে সক্রিয়তা দেখাবে না, মানে ব্রেক করবে না সহজে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শতরূপা ঠিক, একদম তিনটে তিনটে। এই নান্টু স্যারের তিনটা জিএফ, ভাই সাব সে কি কথা, আমি বললাম এন ট্রিপল বন্ড এন, আমি তিনটে মানে তিনটে জিএফ এর কথা বললাম নাকি? তুমি তো আমার সংসার ভাঙবে মনে হচ্ছে আমার। আরে সংসারটা গড়তে দাও, দেখতে পাচ্ছ না এখনো রিয়াক্টিভ, মানে রিয়াক্টিভ হতে পারলাম না। তুমি তো আমার সংসার শুরু হওয়ার আগে সংসার ভাঙবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, অন্যজন যেন কেউ না চ্যাটটা দেখে ফেলে, কেউ যদি আগত কেউ যদি আছে সে যদি চ্যাট দেখে ফেলে তাহলে আর প্রপোজাল পাবো না আমি। এ আমাকে সংসারটা করতে দাও বাবু। ऐसा थोड़ी कोई करता है क्या? এ দুষ্টুমি করবে না, তিনটা মোটেও এইসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড হলে তো বেশ বদমাশ হয়ে গেছো। হুম। আহ, আর সংসার, আর কি একজন বলছে স্যার আপনার সংসার হয়নি যে স্যার, সেটাই তো বলছি, তো সংসার হওয়ার আগেই তো ভাঙার চেষ্টা, এগুলো লোকজন শুনলে কি আর আর আসবে কেউ? হ্যাঁ। আচ্ছা, ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হয় কিভাবে? ম্যাগনেসিয়াম নাইট্রেট অলরেডি ডান, কিন্তু এটা অলরেডি ডান হয়ে গেছে, ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, অলরেডি কিন্তু ডান। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কোন কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা অর্গানিকের কোশ্চেন, ইথিলিন গ্যাস ব্যবহৃত হয়, ইথিলিন অলরেডি আমরা আলোচনা করে দিচ্ছি অর্গানিকে। নাইট্রোলিনের রাসায়নিক উপাদান ক্যালসিয়াম সায়ানামাইড, তাই তো? তাহলে ওটা পুরোটাই আমি লিখে দিচ্ছি, ক্যালসিয়াম কার্বাইড CaC2 তার সঙ্গে নাইট্রোজেনের গ্যাসের বিক্রিয়ায় CaNCN উৎপন্ন হয় ক্যালসিয়াম সায়ানামাইড, আর হচ্ছে কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, এটা হচ্ছে ধূসর বর্ণের। হ্যাঁ, ধূসর বর্ণের এইটাকে বলা হয় নাইট্রোলিম। অ্যাকচুয়ালি নাইট্রোলিম হচ্ছে এই বাবুটা, ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN, এটা হচ্ছে নাইট্রোলিম, তাই না? স্যার আপনি তো প্রচুর প্রপোজাল পান, আপনার কাছে আমার কাছে খবর আছে। আচ্ছা শতরূপা, তুমি এসব খবর রাখো নাকি? হ্যাঁ, আমি অনেক প্রপোজাল পাই না। ইউরিয়া উৎপাদনে, আমি পরীক্ষাটা শেষ হোক তারপরে হবে। ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাই অক্সাইড, অপরটি কি? ইউরিয়া উৎপাদনে আমরা একটু আগে ডিসকাস করলাম যে একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে অ্যামোনিয়া, তাই না? তাহলে আর একটা অ্যামোনিয়া রয়েছে। ওকে, চলো নেক্সট। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরেটের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে আমরা একটু আগে ডিসকাস করছিলাম না, নাইট্রোজেনের প্রস্তুতিতে একদম শুরুতে ছিল, তাই না? অ্যামোনিয়াম নাইট্রাইট, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কার সঙ্গে বিক্রিয়া হয়েছিল গো? অ্যামোনিয়া নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি, তাই তো? নাইট্রাইট একটা ছিল না, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট ছিল মনে হচ্ছে, হ্যাঁ সোডিয়াম নাইট্রাইট NaNO2 ছিল।
দিয়ে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসটা মাইনাসের সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2 প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এইটা তো মনে হয় ছিল নাকি, আমি ভুল পথে চলে যাচ্ছি নাকি গো? তোমরা আমাকে কিন্তু ডিস্টার্ব করে দিয়েছো, ভুল হলে কিন্তু আমায় দোষ দেবে না, বলে দিলাম। পরে এটাকে উত্তপ্ত করে, অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে কি কি উৎপন্ন করা হয়? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করা হয়, এখান থেকে নাইট্রোজেন গ্যাস প্রোডাকশন করা হয়, তাই না? এটা মনে হয় তো ছিল, আমি ভুলে গেছি। কাহা থা এ, একটু দেখি, একটু আমি একবার চেক করে নিচ্ছি, একবার জাস্ট চেক করে নিচ্ছি। আরে রিয়াকশন সব মনে থাকে না, ঠিক আছে কি নাকি গন্ডগোল হ্যাচ? গন্ডগোল আছে নাকি না? ঠিক আছে গো, বলে দাও তো, পট করে চট করে বলে দাও, টুক করে বলে দাও। NH4Cl NaNO2, হ্যাঁ একদম ঠিকঠাক। হ্যাঁ, NH4NO2 হিট দিলে N2 প্লাস ওয়াটার, হ্যাঁ ঠিক বলেছি, মাথা আমার ঠিকঠাক আছে বাবু, তোমরা যতই ডিস্টার্ব করো না কেন আমায়, আমার কিন্তু ঠিকঠাক করে কাজ চলছে। স্যার, তাহলে এই যে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়ে গেল এইটা, তাহলে জলীয় দ্রবণের সঙ্গে কোন যৌগ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? কোন যৌগ? সোডিয়াম নাইট্রাইট, তাহলে NaNO2, সোডিয়াম নাইট্রাইট, কিন্তু নাইট্রাইট, নাইট্রেট নয়, বারবার বলছি নাইট্রাইট নট নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, আমি লিখে দিচ্ছি সোডিয়াম নাইট্রাইট, নাইট্রেট নয়। হ্যাঁ, নেসলার বিকারক কি? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, মার্কিউরো আয়োডাইড K2HgI4, এটাকে বলা হয় নেসলার বিকারক, তাই না? পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড, একে বলা হয় নেসলার বিকারক, অ্যামোনিয়া হচ্ছে শনাক্তকরণে ইউজ করা হয়। সালফান, হাইড্রোজেন 100% অলিয়াম, হাইড্রোজেন 100% অলিয়াম, অলিয়াম মানে H2S2O7, 100% অলিয়ামকে কি বলা হয়? সালফান বলা হয়, তাই না? স্যার বিয়েতে দত্তক হিসাবে NMR মেশিন নেবেন নাকি? হ্যাঁ, यस, NMR मशीन नेबो, हमारा ससुर का किडनी फूक जाएगा भाई साहब। হ্যাঁ, আমাকে বলবে জামাই টাটা বাই বাই, হ্যাঁ তোমাকে বিয়ে করতে হবে না, টাটা বাই বাই, ঠিক আছে, তুমি আমার একটা কিডনি নিয়ে যাও, ঠিক আছে, কিন্তু আমি NMR মেশিন দিতে পারবো না ভাই সাহেব, 1 কোটির বেশি দাম। হুম, তো গয়া, তাহলে আমাকে আমার আমার যদি আমি NMR মেশিন যদি আমি ডিমান্ড করি আমার শ্বশুর ঘরে, তাহলে আমার বিয়েটা আমার সারা জীবনের জন্য স্বপ্ন হয়ে থেকে যাবে, অধরা থেকে যাবে। আমি স্বপ্নে আমি দেখবো, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবো আমি বিয়ে করে নিয়েছি, হ্যাঁ শ্বশুরবাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠীতে, মাছের মাথা খেতে দিয়েছে শাশুড়ি আমাকে। না না না, বেশি স্বপ্ন দেখা ভালো না, আগে পড়াশোনা করো। চলো নেক্সট। লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ অ্যামোনিয়া থাকে? লাইকার অ্যামোনিয়াতে কত পার্সেন্ট গো? কত 35 এর কাছাকাছি মনে হয় থাকে, 30, হ্যাঁ 35% হচ্ছে অ্যামোনিয়া থাকে, তাই না? লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ, তো কত 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট, তো 35% হচ্ছে অ্যামোনিয়া থাকে। ওকে, অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম এবং সংকেত অলরেডি আমাদের ডান, এটা অলরেডি ডান। ওকে, নেক্সট, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো অধক্ষেপ পড়ে তার সংকেত অলরেডি আমরা কোটি বার ডিসকাস করলাম, মানে অনেকবার ডিসকাস করলাম আর কি। H2S চালনা করলে কি উৎপন্ন হয়? Ag2S, সিলভার সালফাইডের হচ্ছে কালো বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়, কালো 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 বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, বলো বলো বলো। স্যার ক্লাস থেকে 10 ঘন্টা পূর্ণ করাবে। আচ্ছা 10 ঘন্টা, 10 ঘন্টা কি গো, আজকে 14-15 ঘন্টা হয় নাকি দেখো। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ? দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাস পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড প্রথমে তৈরি করে, প্রথমে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, 2NO দিয়ে দিলে হয়ে যাবে। পরের স্টেপে নাইট্রিক অক্সাইড আবার ফার্দার অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হবে। নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে ওরা যুক্ত হয়ে
নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করবে, যেটা মাটিতে এসে ওই নাইট্রোজেন সংবন্ধনের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ওখান থেকে প্রডিউস করে, নাইট্রোজেন লবণ উৎপন্ন করে। তো সেগুলো এর পরে রয়েছে, কিন্তু এটা হচ্ছে প্রাইমারি রিয়াকশন, ঠিক আছে। তো কোন যৌগ উৎপন্ন করে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। তাহলে এনও উৎপন্ন করে, এনও নাইট্রিক অক্সাইড, এনও মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড। আচ্ছা, অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া উৎপন্ন পদার্থ কি অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে? তাহলে অ্যামোনিয়া গ্যাস NH3 গ্যাস প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। এ বাবু, হাইড্রোজেন ক্লোরাইড মানে বলেছে, হাইড্রোজেন ক্লোরাইড মানে কিন্তু হাইড্রোক্লোরিক মানে HCl। হাইড্রোজেন ক্লোরাইডের হাইড্রোক্লোরিক অ্যাসিড সংকেত একই, কিন্তু পাশে সাইনটা জাস্ট, এখানে যদি গ্যাসের বদলে যদি AQ দিয়ে দাও, অ্যাকুয়াস দিয়ে দাও, তখন সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যাবে। গ্যাসীয় HCl কে বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড, আর জলীয় HCl কে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এর সঙ্গে বিক্রিয়া করলে কি হবে? এটা এর সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, যেটা হচ্ছে সলিড, তাই না? তাহলে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটি সলিড উৎপন্ন হচ্ছে, সলিড গ্যাস প্লাস হচ্ছে গ্যাস, গ্যাস প্লাস গ্যাস থেকে, গ্যাস প্লাস গ্যাস থেকে সলিড উৎপন্ন হচ্ছে, সলিড উৎপন্ন হচ্ছে। এইটা হচ্ছে তার একটা উদাহরণ। এটা পরীক্ষায় আসে, দুটো গ্যাস পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে একটি সলিড উৎপন্ন করে, তার উদাহরণ দাও, এইভাবে আসে। সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, অ্যামোনিয়া বায়ুর চেয়ে ভারী, এটা কি ঠিক কথা? না, বায়ু নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়াকে শনাক্তকরণ করা হয়, তাহলে অ্যামোনিয়া অবভিয়াসলি হালকা হবে, তাহলে এটা ঠিক কথা নয়, তাই না? অ্যামোনিয়া কিন্তু বায়ুর চেয়ে হালকা হয়, অ্যামোনিয়া বায়ুর চেয়ে হালকা হয়, অ্যাকচুয়ালি হালকা হয়, ওই জন্যই তো বায়ু নিম্ন অপসারণ দ্বারা তাকে সংগ্রহ করা হয়, তাই না? চলো নেক্সট কোশ্চেন। ম্যাগনেসিয়াম নাইট্রেটকে জল সহযোগে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম নাইট্রেট Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রেটকে জল সহ উত্তপ্ত করা হচ্ছে, জল সহ যদি উত্তপ্ত করা হয় কি উৎপন্ন হয় গো? এখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় না, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, এবং তার সঙ্গে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ব্যালেন্স তো করতে বলেন, তাই ব্যালেন্স আমি করছি না, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তাই না? এবং তার সঙ্গে অ্যামোনিয়া। তো অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম নাইট্রেটের মধ্যে অ্যাকচুয়ালি অ্যামোনিয়া থাকে, যখন আদ্র বিশ্লেষিত হয় সেখান থেকে অ্যামোনিয়া পাওয়া যায়। নেক্সট, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো বর্ণের উৎপন্ন হয়, অলরেডি ডান, এটা অলরেডি হয়ে গেছে, সিলভার সালফাইড। ইউরিয়ার একটি ব্যবহার অলরেডি ডান, এটাও হয়ে গেছে। চলো নেক্সট, FeSO4 এর সঙ্গে অ্যামোনিয়া জলীয় দ্রবণের বিক্রিয়ায় কি পদক্ষেপ উৎপন্ন হয়? FeSO4 এর সঙ্গে অ্যামোনিয়া জলীয় দ্রবণ, দেখো FeSO4 এ Fe2+ রয়েছে, তাহলে Fe2+ রয়েছে, তার সঙ্গে হচ্ছে অ্যামোনিয়া জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করলে কি হবে? FeOH2 উৎপন্ন হবে, তাহলে FeOH2, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, NH4 SO4 উৎপন্ন হবে, এই হচ্ছে রিয়াকশন। এবার এই যে FeOH2, এটা কিন্তু কালচে সবুজ বর্ণের, এটা হচ্ছে কালচে সবুজ, কালচে সবুজ, এটা হচ্ছে কালচে সবুজ বর্ণের, তাহলে এটাই হচ্ছে এখানকার রিয়াকশন। তাহলে এর সঙ্গে বিক্রিয়া করে কালচে সবুজ বর্ণের কি উৎপন্ন করবে? কালচে সবুজ বর্ণের কালচে সবুজ বর্ণের ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, এটা ফেরিক নয়, Fe2+, এটা, তাই না? তাহলে কি বর্ণের অধকে উৎপন্ন হবে? সবুজ, সবুজ, কালচে সবুজ বর্ণের, কালচে সবুজ। আচ্ছা, ওখানে তো লেখা রয়েছে, তাই আর লিখছি না। এই যে কালচে সবুজ বর্ণের অধকে উৎপন্ন হয়। ওকে, এটা খেয়াল রাখবে কিন্তু, ফেরিক হাইড্রোক্সাইড যদি হতো, FeOH3 যদি হতো, FeOH3 যদি হতো, তখন কিন্তু এটা বাদামি হয়, তখন কিন্তু বাদামি হয়, আর এটা কিন্তু কালচে সবুজ বর্ণের, ঠিক আছে। আচ্ছা, কালো বর্ণের পুরনো তৈলচিত্রকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কোন যৌগ ব্যবহার করা হয়? কালো বর্ণের পুরনো তৈলচিত্রকে পূর্বের অবস্থায়, তোমরা জানো ভালো করে যে তৈলচিত্রে লেডের যে ওই যে কম্পাউন্ড গুলো থাকে, ওইগুলো কার সঙ্গে বিক্রিয়া করে? H2S, বায়ুতে উপস্থিত হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে লেড সালফাইড টাইপের যৌগ উৎপন্ন করে, ওইগুলো হচ্ছে কালো, কালো বর্ণের। তো সেখান থেকে যদি কালোটাকে যদি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাও, তাহলে H2O2 ইউজ করতে হয়, জারক পদার্থ ইউজ করতে হয়। তাহলে কোন যৌগ ব্যবহার করা হয়? H2O2, হাইড্রোজেন পারক্সাইড ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম সায়ানামাইডের আদ্র বিশ্লেষণের বিক্রিয়ার সমীকরণ, ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN, তাই তো, CaNCN মানে যেটাকে আমরা নাইট্রোডিম বলি, তাই তো, ক্যালসিয়াম সায়ানামাইড, ওটা যদি জলের সঙ্গে যদি বিক্রিয়া করে আদ্র বিশ্লেষিত হয়, তাহলে ওখান থেকে ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়া পাওয়া যায়। বিক্রিয়ার সমীকরণটা লিখো। আচ্ছা, এখানে সমিত সমীকরণ বনেলি, তাই সমিত সমীকরণ আমি লিখছি না,
সমিত সমীকরণ বললে তোমাকে সমিত সমীকরণ করতে হবে, ক্যালসিয়াম এই CaNCN, এটাতে 3 থাকে, 3 থাকে আর এটাতে 2, এরকম করলে হয়ে যাবে। তো তোমাকে যদি শুধু বলে সমীকরণ লেখো তাহলে সমিত না করলেও চলবে, লিখে দিলে ভালো, না মনে থাকলে তুমি থোড়ি লিখতে পারবে, বুঝতে পেরেছো? তো না মনে থাকলে চালিয়ে দাও, এমনি রোলার চালিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিভাবে মক টেস্ট দেবে স্যার? ওকে, অ্যাপের ভেতরে চলে যাও, অ্যাপের কমিউনিটি সেকশনে জয়েন হয়ে যাও, ফ্রি ক্লাস 10 গ্রুপে, দিলে সব জানিয়ে দেওয়া হবে, ওখানে সব আমি ভিডিও করে আজকে ক্লাস শেষ হয়ে যাক দিলে আমি করে দেবো। আর দিন তোমাদের যে দু মাস, লাস্ট 2 মাস যে ঝড়টা বইছিল তোমাদের উপর দিয়ে, বঙ্গমিস্ট্রি 9-10 চ্যানেলে যে ঝড়টা চলছিল, সেই ঝড়টা আস্তে আস্তে করে স্থিমিত হবে। তো সমস্ত ওয়ান শটগুলো এবার কমপ্লিট হয়ে গেলে মোটামুটি তোমাদের ছেড়ে দেওয়া হবে। আজকে তো আমরা স্যারের প্রায় শেষের দিকে চলে যাবে, তো এরপরে আমাদের ফিজিক্যাল সায়েন্সের আর প্রবাবলি ক্লাস হবে না, যদি হয় রেকর্ডেড ফর্মে ক্লাস হবে। আর সব স্যারেরা মিলে তোমাদের পরীক্ষার আগে একবার আসবো তোমাদের সঙ্গে একটু ফাইনাল কিছু কথাবার্তা বলার জন্য। তো লাস্ট 2 মাস ধরে আমরা ভীষণ পরিশ্রম করেছি, অনেক কিছুই করেছি, মানে দিনরাত এক করেই সমস্ত জিনিসপত্র দিয়েছি তোমাদের। এরপরে ক্লাস 11-12 পরীক্ষা রয়েছে, ওদের জন্য জিনিসপত্র বানাতে হবে। তো এরপরে আমরা বঙ্গমিস্ট্রি চ্যানেলে শিফট হয়ে যাব। তোমরা এবার আর বঙ্গমিস্ট্রি 9-10 আমাকে অন্তত কম দেখতে পাবে, শর্টস হয়তো দেখতে পাবে কিন্তু লাইভে কম দেখতে পাবে আমাকে। বরফ কারখানায় এবং কোল্ড স্টোরেজে শীতলীকরণের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যামোনিয়া গ্যাস, অলরেডি আমরা আলোচনা করেছি। ক্লোরিনের সাথে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শেষ ধাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত অলরেডি আমরা করে দিয়েছি, অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন, এটা এখানকার কোশ্চেন না। জিঙ্ক ক্লোরাইডের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার বর্ণ এবং সংকেত। জিঙ্ক ক্লোরাইডের জলীয় দ্রবণে H2S, তাহলে দেখো জিঙ্ক ক্লোরাইডের দ্রবণে H2S চালনা করা হয়েছে, তাহলে এটা 2+ আর এটা মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে 2-, প্লাস মাইনাসের সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে ZnS, এটা তো সবুজ বর্ণের, সরি সাদা বর্ণের, জিঙ্ক সালফাইড হচ্ছে সাদা বর্ণের হয়, তাই না? যে অধক্ষেপ পড়ে তাহলে এটা হচ্ছে সাদা বর্ণের, তার বর্ণ এবং হচ্ছে সংকেত হচ্ছে ZnS এবং হচ্ছে এটা সাদা, এইরকম প্লাস মাইনাস করে করবে, হয়ে যাবে, প্লাস মাইনাসের সঙ্গে যুক্ত হবে, তাই না? কপার সালফেটের জলীয় দ্রবণে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ধীরে ধীরে যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে? এখানে পুরো জিনিসটা লেখা রয়েছে, লিখতে টাইম লাগবে বলে সব লিখে নিয়েছি আমি, স্যার যতক্ষণ ক্লাস করছিলেন ততক্ষণ আমি বসে বসে সব রোলার চালিয়ে দিয়েছি। হ্যাঁ, টাইম কম লাগবে, দেখবে লেখা আছে বলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো কপার সালফেটের জলীয় দ্রবণে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখো কপার সালফেটের জলীয় দ্রবণ, সেখানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি প্রথমে যোগ করো তাহলে ক্ষারীয় কপার সালফেট উৎপন্ন হয়, কপার সালফেট ডট CuH2, এটাকে ক্ষারীয় কপার সালফেট বলা হয়, যেটা হচ্ছে নীলাভ সাদা বর্ণের। এবার এইটাকে যদি আবার অতিরিক্ত এর উপর দিয়ে যদি অতিরিক্ত অ্যামোনিয়া চালনা করো, মানে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যদি চালনা করো, তাহলে এখান থেকে ক্ষারীয় কিউপ্রিক নাইট্রেট মানে অ্যামোনিয়াম, আচ্ছা টেট্রাঅ্যামিন কপার সালফেট উৎপন্ন হয় আর কি, টেট্রাঅ্যামিন কপার সালফেট অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি এই যে নীলাভ সাদা বর্ণ, এটা হচ্ছে গাঢ় নীল হয়ে যায় আর কি, এই যে কম্পাউন্ডটা এটা হচ্ছে গাঢ় নীল বর্ণের। তোমরা এটা আগেও পড়েছো, জাস্ট রিভিশন ক্লাস, তো এটা তোমরা রিভিশন করছো এই জিনিসগুলো। তাহলে প্রথমে হচ্ছে নীলাভ সাদা বর্ণের হচ্ছে ক্ষারীয় কপার সালফেট উৎপন্ন হয়, CuSO4 ডট কপার হাইড্রোক্সাইড এটা উৎপন্ন হবে, পরে অতিরিক্ত অ্যামোনিয়া চালনা করলে গাঢ় নীল বর্ণের টেট্রাঅ্যামিন কপার সালফেট উৎপন্ন হয়, ঠিক আছে? তো মানে দ্রবণের বর্ণটা পুরো গাঢ় নীল হয়ে যাবে। তো এটাই হচ্ছে বর্ণের পরিবর্তন, ভালো করে করে রাখবে। নেক্সট হচ্ছে স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? অলরেডি আমরা আলোচনা করেছি, V2O5 বা ভ্যানাডিয়াম পেন্টোক্সাইড। যখন এরকম কোশ্চেন দেবে ভ্যানাডিয়াম পেন্টোক্সাইড লিখবে, দিয়ে পাশে ব্র্যাকেটে হচ্ছে সংকেত লিখবে, এরকম শুধু সংকেত লিখে দিয়ে চলে আসবে না, স্যারেরা অখুশি হন। তো তুমি কি করবে, ভ্যানাডিয়াম পেন্টোক্সাইড লিখবে, দিয়ে তার পাশে V2O5। আর প্লাটিনাইজড অ্যাসবেস্টসও ইউজ করা হয়, কিন্তু ওটা কনভিনিয়েন্ট নয়, তার কারণ ওর দাম টাম বেশি ওই জন্য, আর হচ্ছে মানে একটু ধূলিকণা থাকলে ওটা নষ্ট হয়ে যায়, রিঅ্যাক্টিভিটি কমে যায়। নাইট্রোলিন প্রস্তুতির সমীকরণ অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি, ক্যালসিয়াম কার্বাইড প্লাস হচ্ছে নাইট্রোজেন মিলে হচ্ছে ক্যালসিয়াম CaNCN তৈরি হয়, প্লাস হচ্ছে এইটা হচ্ছে নাইট্রোলিন, ধূসর বর্ণের হচ্ছে যৌগ, যেটা হচ্ছে ধূসর বর্ণের, এটা হচ্ছে সার হিসাবে ব্যবহৃত হয়, তাই না? সার হিসাবে ব্যবহৃত হয়। চলো নেক্সট, থার্মিড মিক্সার হলো, থার্মিড মিক্সারে কি থাকে অলরেডি আমরা আলোচনা করেছি, Fe2O3 আর অ্যালুমিনিয়াম চূর্ণ, তাই না? অ্যালুমিনিয়াম আর হচ্ছে Fe2O3 আর অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে বলা হয় থার্মিড মিশ্রণ, তাই তো? 3:1 অনুপাতে, 3:1 অনুপাতে থাকে, 3:1 অনুপাতে থাকে।
ওকে, নেসলার বিকারক অলরেডি ডান। চলো নেক্সট। NaOH আর H2S থেকে কি উৎপন্ন হচ্ছে? NaOH আর H2S যদি দেওয়া হয় তাহলে দেখো আমি একটু আগে ডিসকাস করেছিলাম এটা ভাঙবে কিভাবে, H প্লাস প্লাস হচ্ছে HS মাইনাস এইভাবে ভাঙবে, আর এখান থেকে ভাঙবে কি, এটা হচ্ছে Na প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। ওই যে একটু আগে দ্বিক্ষারীয় অ্যাসিডের কথা বলেছিলাম, প্রশম আর একটা হচ্ছে অ্যাসিড লবণ আর হচ্ছে প্রশম লবণ। তাহলে দেখো এই প্লাসের সঙ্গে এই মাইনাস, এই মাইনাসের সঙ্গে এই প্লাস, তাহলে এরা পরস্পর এর সঙ্গে যুক্ত হবে, এ পরস্পর এর সঙ্গে যুক্ত হবে, তাহলে উৎপন্ন হবে এখান থেকে জল এলো, এখান থেকে এলো জল, আর এখান থেকে আসবে NaHS উৎপন্ন হবে, তাহলে এখানে হবে NaHS উৎপন্ন হবে। ঠিক আছে, এটা একটা অ্যাসিড লবণ উৎপন্ন হবে। ইউরিয়ার একটা ব্যবহার অলরেডি হয়ে গেছে, এটা কিন্তু ডান, এটা ডান কোল্ড স্টোরেজে ঠান্ডা করার জন্য, ঠান্ডা তৈরির জন্য। লাইকার অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া দুটি পার্থক্য, পরীক্ষার জন্য খুব ভালো করে রাখবে। ওকে, চলো 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 চলো। লাইকার অ্যামোনিয়া কি আর তরল অ্যামোনিয়া কি? তরল অ্যামোনিয়া হচ্ছে পিওর অ্যামোনিয়া, মানে ওই কত -10°C আর কত 4 বায়ুমণ্ডলীয় চাপে মনে হয় এরকম কিছু একটা ছিল, 10°C আর হচ্ছে 4 atm চাপে অ্যামোনিয়াকে যদি চাপ দাও তাহলে কি হয়, অ্যামোনিয়া তরলে পরিণত হয়, ওটা হচ্ছে তরল অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া হচ্ছে কি 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, NH3 এর জলীয় দ্রবণ, সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণ আর কি, জলীয় দ্রবণ। ঠিক আছে, এতে হচ্ছে কত পার্সেন্ট থাকে গো? 35% অ্যামোনিয়া থাকে, এতে 35% অ্যামোনিয়া থাকে, আর এটা তো পিওর অ্যামোনিয়া এটা। হ্যাঁ, চাপে লিকুইড অ্যামোনিয়া থাকে, এটা হচ্ছে লিকুইড অ্যামোনিয়া। ঠিক আছে, আচ্ছা, আর দুটি পার্থক্য, লাইকার অ্যামোনিয়ার কিন্তু ক্ষার ধর্ম রয়েছে, এর ক্ষার ধর্ম রয়েছে, ক্ষার ধর্ম আছে, আর এর ক্ষার ধর্ম নেই, তাই না? ক্ষার ধর্ম এর নেই। তাহলে এইভাবে দুটো বলে দিলেই হবে, এটা হচ্ছে জলীয় দ্রবণ, এটা হচ্ছে পিওর অ্যামোনিয়া, আর এর ক্ষার ধর্ম আছে, এর ক্ষার ধর্ম নেই, ব্যাস হয়ে গেল, খেলা শেষ। ওকে, ঠিক আছে, চলো 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 চলো। হ্যাঁ, লাইকার অ্যামোনিয়াতে অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে, আর ওটা পিওর অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ইউরিয়া প্রস্তুতির প্রয়োজনীয় বিকারক এবং শর্ত সহ সমীকরণ উল্লেখ করতে বলেছে। ইউরিয়া প্রস্তুতির প্রয়োজনীয় বিকারক এখানে সব দেওয়া রয়েছে, অলরেডি আমরা আলোচনা করেছি। ইউরিয়া প্রস্তুতি, এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1, এটা স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, এটা স্টেপ 2, তাই না? তো অ্যামোনিয়ার সঙ্গে প্রথমে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটবে, কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় প্রথমে হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। টেম্পারেচার প্রেসার সব দেওয়া রয়েছে, 150 থেকে 200 atm চাপে এবং 200°C এর কাছাকাছি। 200 না 2000 ছিল গো, না 200 atm নাকি? তারপরে ওই অ্যামোনিয়াম কার্বামেট এই টেম্পারেচার এবং এই প্রেসারে ওরা ডিসোসিয়েট করে, এখান থেকে হচ্ছে ইউরিয়া, এটাই তো ইউরিয়া এবং হচ্ছে ওয়াটার প্রডিউস করবে। তাহলে ভালো করে রাখবে, কার্বন ডাই অক্সাইড প্লাস অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম কার্বামেট হাই টেম্পারেচার এবং প্রেসারে ওখান থেকে ডিসোসিয়েট করে ওখান থেকে ইউরিয়া প্রোডাকশন করবে। দ্যাটস ইট, হয়ে গেল, ডান 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 ডান। হ্যাঁ, দুটো ধাপে হয়, ঠিক বলেছো। কালার চেঞ্জ করবো, এটা দেখা যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, ইয়েলোটাও মাঝে মাঝে দেবো। হ্যাঁ, ওকে, চলো চলো। সমীকরণ দেখো, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম রয়েছে, এটা পরে রয়েছে, আমি এখানে কি করিয়ে দেবো, এর পরে রয়েছে কিন্তু। ওই যে কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি অ্যামোনিয়া চালনা করো, লোহিত তপ্ত কিউপ্রিক অক্সাইডের মধ্যে দিয়ে যদি অ্যামোনিয়া চালনা করো, তাহলে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে লাল বর্ণের কপারে বিজারিত করবে, এটা হচ্ছে লাল বর্ণের বা লাল বা লালচে বর্ণের হচ্ছে কপারে বিজারিত করবে, আর নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে, তাই না? এইরকম কিছু একটা ছিল, তাই তো, এরকম একটা কিছু ছিল। হ্যাঁ, আর একটা হচ্ছে ওয়াটার উৎপন্ন হবে, এখানে ওয়াটার উৎপন্ন হবে। এইটা হচ্ছে বিজারণ ধর্মের উদাহরণ। তো এখান থেকে এখানে উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে বিজারণ, আর এই বাবুরাম এখান থেকে এখানে পরিণত হচ্ছে, এটা হচ্ছে জারণ। ঠিক আছে, এবার যদি
ব্যালেন্স করতে পারো তো খুব ভালো। এখানে 2n2 রয়েছে, এখানে 2 বসিয়ে দাও। হাইড্রোজেন কটা হলো? 3 দুগুণে 6টা, এখানে 3 বসিয়ে দাও। দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে লোহিত তত্ত্ব কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে তুমি যদি অ্যামোনিয়া চালনা করো, তাহলে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে লালচে বর্ণের হচ্ছে তামাটে বর্ণের আর কি কপার কপার মানে তো তামাটে বর্ণে আবার লালচে বর্ণের হচ্ছে কপার উৎপন্ন করবে বা তামা উৎপন্ন করবে, এবং অ্যামোনিয়া নিজে জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হবে। ঠিক আছে, এই বিক্রিয়ার দ্বারা প্রমাণিত হয় অ্যামোনিয়ার বিজারণ ধর্ম রয়েছে। ওকে, নেক্সট। দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। গ্যাস দুটির নাম এবং সমীকরণ অলরেডি ডান, এটা কিন্তু হয়ে গেছে, অলরেডি আমরা করে এসেছি। চলো নেক্সট। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করতে বলেছে। সব আকরিক খনিজ, কিন্তু সকল খনিজ আকরিক নয়। অলরেডি তোমাদের অনেকবার ডিসকাস করেছি, তোমরা ওই আয়রন পাইরাইটিস আর হচ্ছে রেড হিমাটাইটের উদাহরণটা নিয়ে নেবে, Fe2O3। আর একটা হচ্ছে, এগুলো কিন্তু আয়রনের খনিজ, এগুলো আয়রনের খনিজ এটা, এবং আর কি ছিল গো, আয়রন পাইরাইটিস, তাই তো? Fe2 মনে হচ্ছে, Fe2 ছিল না আয়রন পাইরাইটিস? Fe2 মনে ছিল। এগুলো ধাতুবিদ্যার কোশ্চেন অ্যাকচুয়ালি এখানে চলে এসছে। আচ্ছা, সেখানে করানো হবে। হ্যাঁ, এগুলো কিন্তু সবই খনিজ, এগুলো কিন্তু আয়রনের খনিজ। Fe2 ছিল প্রবাবলি, এগুলো সব খনিজ। কিন্তু যেটা থেকে সহজে, সুলভে এবং কম খরচে, কম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেখান থেকে ধাতু নিষ্কাশন করা হয়, সেই পার্টিকুলার খনিজকে আমরা আকরিক বলবো। এই দুজনই খনিজ, কিন্তু এই হচ্ছে এখানকার আকরিক, কারণ এখান থেকে সহজে আমরা ধাতু নিষ্কাশন করি এবং গুণগত মানের এবং খুব অল্প খরচে কম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা পেতে পারি, তাই না? তাহলে সবাই খনিজ, কিন্তু আকরিক কিন্তু পার্টিকুলার সেই জায়গাতে, সেইটা যেখান থেকে সহজে, সুলভে, কম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গুণগত মানের আমরা ধাতু পেতে পারি। ঠিক আছে, ওকে ওকে। নেক্সট, পরীক্ষাগারে N2 গ্যাসের প্রস্তুতি নীতি এবং সমীকরণটি লেখো। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতি এবং নীতি সমীকরণ সহ লেখো। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি অলরেডি কিন্তু আমরা ডিসকাস করে নিয়েছি, এগুলো অলরেডি হয়ে গেছে। কিন্তু ওই যে অ্যামোনিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম নাইট্রাইটের সঙ্গে বিক্রিয়া করে, ওই যে জলীয় দ্রবণকে নিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করা হলো, দিয়ে প্রথমে একটা কম্পাউন্ড উৎপন্ন হবে, তাকে আবার উত্তপ্ত করে আমরা নাইট্রোজেন গ্যাস পাই। তো সেটা কিন্তু অলরেডি ডান। খোলা বাতাসে কপার বা কপারের ধাতু সংকর নির্মিত পাত্রের উপরে সবুজ ছোপ পড়ে কেন? এটা তো অ্যাকচুয়ালি এটা ধাতুবিদ্যার কোশ্চেন এখানে চলে এসছে। হ্যাঁ, ওই যে মনে আছে তো, ওখানে কার্বন ডাইঅক্সাইড, কপারের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, অক্সিজেন, এগুলো বিক্রিয়া করে ক্ষারীয় কপার কার্বনেট উৎপন্ন করে, তাই না? ক্ষারীয় কপার কার্বনেট উৎপন্ন করে, তো ওই জন্য ওখানে সবুজ বর্ণের ছোপ পড়ে। এগুলো সব ধাতুবিদ্যাতে রয়েছে। হ্যাঁ, এটা ধাতুবিদ্যার কোশ্চেন অ্যাকচুয়ালি, এটা ধাতুবিদ্যার কোশ্চেন তো, এটা মনে হয়, তাই তো? ধাতুবিদ্যার কোশ্চেন, হ্যাঁ ধাতুবিদ্যারই কোশ্চেন এটা। ঠিক আছে, ওকে। তো এটা তো ক্ষারীয় কপার কার্বনেটের মানে উৎপন্ন হয়, ওই জন্য সবুজ ছোপ পড়ে। দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ কেন রাখা যায় না? দস্তার পাত্রে কেন? এগুলো সব ধাতুবিদ্যার কোশ্চেন চলে এলো কেন এখানে? দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা হয় না কেন? দস্তা কি করে? দস্তার পাত্রে যদি কপার সালফেটের দ্রবণ রাখা হয়, দস্তার পাত্রে যদি কপার সালফেট দ্রবণ রাখা হয়, দস্তার পাত্র, জিঙ্কের পাত্র, আর হচ্ছে রাখা হয়েছে কপার সালফেটের দ্রবণ। এটা তো ওখানকার কোশ্চেন না, কপার সালফেটের দ্রবণ। তাহলে তুমি জানো উপরে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্ক কিন্তু উপরে রয়েছে, আর কপার কিন্তু অনেক নিচে রয়েছে। তাহলে উপরে যে থাকে সে ইলেকট্রন ছাড়ে, নিচে হচ্ছে যে থাকে সে ইলেকট্রন বর্জন করে। তাহলে জিঙ্ক এখানে কি করবে? জিঙ্ক হচ্ছে Zn2+ হিসাবে দ্রবণে আসবে দুটো ইলেকট্রন ছেড়ে। জিঙ্কের দণ্ডটা, এটা তো জিঙ্কের পাত্র, জিঙ্কের পাত্রটা কি করবে? দুটো ইলেকট্রন ছেড়ে Zn2+ হিসাবে এই দ্রবণে চলে আসবে। আর কপার সালফেটের দ্রবণে এইখানকার যে কপার 2+, এই কপার 2+ কি করবে? এখানকার দুটো ইলেকট্রনকে খেয়ে নেবে, দিয়ে ধাতব কপার অধক্ষিপ্ত করবে, তাই না? তাহলে এখানে লালচে বর্ণের হচ্ছে কপারের অধক্ষেপ পড়বে, এখানে হচ্ছে লালচে কপারের অধক্ষেপ পড়বে, এইভাবে। তাহলে ধীরে ধীরে কি হবে? জিঙ্কের দণ্ডটা ক্ষয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা আগে করানো হয়েছে, জিঙ্কের দণ্ডটা ক্ষয়ে যাবে। জিঙ্কের দণ্ড ক্ষয়ে যাবে, ওই জন্য কপার সালফেটের দ্রবণ রাখা হয় না জিঙ্কের পাত্রে। ঠিক আছে,
নেক্সট N2 এর পরীক্ষাগারে প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে সমমোলার অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে এর গাঢ় জলীয় দ্রবণকে উত্তপ্ত করা হয় কেন? সরাসরি উত্তপ্ত করলে বিস্ফোরণ সহ রিয়াকশন ঘটবে, তাই না? বইতে এই সব জিনিসগুলো রয়েছে যে সরাসরি যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখানে কিন্তু বিস্ফোরণ সহ রিয়াকশন হবে। ওই জন্য কিন্তু এখানে দুটোর সমমোলার অনুপাতে জলীয় দ্রবণ নিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করে ওদেরকে প্রস্তুত করা হয়। বই থেকে বইতে ডিরেক্টলি রয়েছে এই কোশ্চেনটা। ঠিক আছে, ওকে ওকে। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির সময় SO2 এবং O2 এর মিশ্রণকে ধূলিকণা মুক্ত করা হয় কেন? অলরেডি তোমরা জানো এটা, যে এখানে কি ইউজ করা হয়, V2O5 এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটক ইউজ করা হয়। এই অনুঘটকটা যদি তুমি বায়ু যে বায়ুটা দিয়ে তুমি ওই SO2 কে জারিত করছো না, যদি এখানে অনুঘটক মানে যে ধূলিকণা যদি থেকে যায় তাহলে অনুঘটকের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাহলে V2O5 অনুঘটকের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তাই না? তাহলে এটা খুব প্রিসাইজ, মানে এটা খুব খুব প্রাইস রয়েছে এর, মানে খুব ভ্যালুয়েবল অনুঘটক। তো যখন ওই ধূলিকণাগুলো থাকে না তখন ওই রিঅ্যাক্টিভিটি এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড যে ক্যাটালিস্ট এর অনুঘটন ক্রিয়াটা কমে যায়। ঠিক আছে, সাধারণ উষ্ণতায় N2 নিষ্ক্রিয় কেন? সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন কেন নিষ্ক্রিয় অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি, যে নাইট্রোজেন হচ্ছে ট্রিপল বন্ডের জন্য হচ্ছে ও নিষ্ক্রিয় হয়, তাই না? এই জন্য শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? এই যে প্লাটিনাম রোডিয়াম অনুঘটক ইউজ করা হয়, তাই না? প্লাটিনাম রোডিয়াম অনুঘটক ইউজ করা হয়, প্লাটিনাম রোডিয়াম অনুঘটক ইউজ করা হয়, এই অনুঘটক ইউজ করা হয়। ঠিক আছে, NH3 এবং HCl এর বিক্রিয়ায় কি, সেটা কি? এর বিক্রিয়া ড্যাশ উৎপন্ন হয়, অলরেডি ডান, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, NH4Cl উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। নেসলার বিকারক কি? পরীক্ষাগারে এই বিকারকের গুরুত্ব কি? অলরেডি ডান, এটাও হয়ে গেছে। পরীক্ষাগারে এই বিকারকের গুরুত্ব অ্যামোনিয়া শনাক্তকরণের জন্য ইউজ করা হয়, অলরেডি ডান। কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো, H2S অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি, যে H2S, তারপরে হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এগুলো সব কিন্তু কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়। আর হাইড্রোজেন সালফাইড তো আমাদের ঘরের লোক, মানে আমাদের সিলেবাসেই রয়েছে। তাহলে গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ সহ লিখতে বলেছে। এই যে সমিত সমীকরণ এখানে দেওয়া রয়েছে, FeS ফেরাস সালফাইড, তার সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় ফেরাস সালফাইড উৎপন্ন হয়, হ্যাঁ ফেরাস সালফেট উৎপন্ন হয়, এটা ফেরাস সালফাইড, এটা কিন্তু সালফাইড, এটা হচ্ছে ফেরাস সালফাইড, এটা হচ্ছে ডো, আর এটা হচ্ছে ফেরাস সালফেট, এটা হচ্ছে ফেরাস সালফেট, ঠিক আছে। এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে তার সমিত রাসায়নিক সমীকরণ। তো ভালো করে নীতি গুলো দেখে নেবে, যে এদেরকে জাস্ট ফেরাস সালফাইড এবং হচ্ছে H2SO4 এর লঘু দ্রবণের সঙ্গে যুক্ত করলে কিপ যন্ত্রে আমরা একে প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, ডান। চলো, N2 এর পরীক্ষাগার প্রস্তুতিতে কোন কোন বিকারক নেওয়া হয়, বিক্রিয়ার শর্ত কি? অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি, এগুলোতে সব দেওয়া রয়েছে সুন্দর করে। অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রাইট থেকে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। পরে আবার অ্যামোনিয়াম নাইট্রাইট তাকে যদি উত্তপ্ত করা হয় নাইট্রোজেন গ্যাস এবং হচ্ছে ওয়াটার প্রোডাকশন হবে, ব্যালেন্স সহ এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, থার্মিড মিশ্রণ কি? থার্মিড মিশ্রণ এই যে এটা হচ্ছে থার্মিড মিশ্রণ, Fe2O3 আর হচ্ছে অ্যালুমিনিয়ামের মিশ্রণ 3:1 মিশ্রণ, অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। খোলা বাতাসে ফেলে রাখলে অ্যালুমিনিয়ামের ক্ষয় হয় না কেন? খুব ভালো কোশ্চেন। অ্যালুমিনিয়াম তুমি দেখো, লোহাকে যদি তুমি বায়ুতে ফেলে রাখো না তাহলে কিন্তু ও মরিচা পড়ে যাবে, মানে ডিস্টার্ব হয়ে যাবে। কিন্তু অ্যালুমিনিয়ামকে যদি বায়ুতে ফেলে রাখো তাহলে প্রথমে একটু ডিস্টার্ব হবে, প্রথমে একটু ক্ষয় হবে, তারপরে কিন্তু ওর ক্ষয়টা মানে সুদূর প্রসারী হবে না। তো এটা কিসের জন্য হয়? অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে এটা, যে খুব সুন্দর ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু অ্যালুমিনিয়ামের ধরো এটা ব্লক, খোলা বায়ুতে রেখে আছো, তো অ্যালুমিনিয়াম বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে, যে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড আর কি, দিয়ে তার একটা এরকম কোটিং তৈরি করে বাইরে,
এরকম একটা কোটিং তৈরি করে, অ্যালুমিনিয়াম অক্সাইডের এরকম বাইরে একটা কোটিং তৈরি, এই কোটিংটা হচ্ছে Al2O3 আর কি, অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা কোটিং তৈরি করে। এবার গল্পটা হচ্ছে যে এই অ্যালুমিনিয়াম অক্সাইডে যে কোটিংটা তৈরি হয়ে গেল, এর ফলে কি হয়, ফার্দার কিন্তু বাইরে থেকে আর অক্সিজেন এসে এর সঙ্গে বিক্রিয়া করতে পারে না, মানে ও প্রোটেক্টিভ একটা লেয়ার তৈরি করে নেয় আর কি, এটা সেলফ প্রোটেকশনও বলা হয়, হ্যাঁ সেলফ প্রোটেকশন এটাকে বলা হয় আর কি। তো বেসিক্যালি সে তার নিজের চতুর্দিকে নিজে ক্ষয়ে গিয়ে সে হচ্ছে তার চতুর্দিকে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে নেয়, প্রোটেক্টিভ একটা আবরণ তৈরি করে নেয়, ফলে ফার্দার কিন্তু বাইরের অক্সিজেন ওই অ্যালুমিনিয়ামের সঙ্গে আর বিক্রিয়া করতে পারে না। এই তো লেয়ারটা রয়েছে না, এখানে লেয়ারটা রয়েছে চারিদিকে, এই যে লেয়ারটা রয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ারটা রয়েছে, ও তো আর অ্যালুমিনিয়ামের অক্সিজেন আর অ্যালুমিনিয়ামের টাচেই আসতে পারছে না, অ্যালুমিনিয়ামের আর টাচেই আসতে পারছে না, তাহলে কি ওই যে অক্সিডেশনটা বন্ধ হয়ে গেল। তো এইভাবে কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষয়টা রোধ হয়। তো ভালো করে সুন্দর করে লিখবে এবং যদি পারো এই রিয়াকশনটা লিখে দেবে। ব্যালেন্স দেখো, ব্যালেন্স যে সবসময় করতে হবে এরকম নয়, যদি তোমাকে বলে সমিত সমীকরণ সহ লেখো তাহলে ব্যালেন্সের দিকে ধ্যান দেবে, যদি বলে যে সমীকরণ সহ লেখো তাহলে এমনি নর্মাল সমীকরণ লিখে দেবে, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন থেকে Al2O3। তোমাকে জেনে রাখতে হবে যে এই যে যেটা কম্পাউন্ডটা যে অক্সাইডটা উৎপন্ন হচ্ছে ওটা অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে ওর যে বাইরের যে কোটিংটা ওটা অ্যালুমিনিয়াম অক্সাইডের কোটিং, ওটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, চলো 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 থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটির সমীকরণ সহ লেখো। আচ্ছা এখানে একটা জিনিস ছেড়ে গেছি, এই যে থার্মিট মিশ্রণ কি, থার্মিট মিশ্রণের ক্ষেত্রে ওই যে আয়রন যে নিষ্কাশন হয়, মানে থার্মিট মিশ্রণ মানে ওই থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে যে আয়রন নিষ্কাশন হয় না অ্যালুমিনিয়াম চূর্ণকে ইউজ করে, ও রিয়াকশনটা আসে এর পরের স্লাইডগুলোতে, কোনোটা একটা কোশ্চেন রয়েছে, তো এই রিয়াকশনটা এখানে দেওয়া রয়েছে। ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণ এটা হচ্ছে থার্মিট মিশ্রণ, তো এটার এখান থেকে অ্যাকচুয়ালি আয়রন নিষ্কাশনের রিয়াকশনটা হচ্ছে এইটা আর কি, ফেরিক অক্সাইড তার সঙ্গে অ্যালুমিনিয়াম রিয়াকশন করলো, অ্যালুমিনিয়াম অ্যাকচুয়ালি একে বিজারিত করে আয়রন এবং হচ্ছে নিজে কিসে পরিণত হলো, অ্যালুমিনিয়াম অক্সাইডে পরিণত হলো, তাহলে একে বিজারিত করছে, নিজে জারিত হয়ে অ্যালুমিনিয়াতে পরিণত হচ্ছে, Al2O3 তে পরিণত হচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইজি একদম হলো। তাহলে Fe2O3 অ্যালুমিনিয়াম থেকে Fe প্লাস Al2O3। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ, এই যে এক্ষুনি আমি বলেছিলাম, এই যে দেখো থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন প্রস্তুতির বিক্রিয়ার সমিত সমীকরণ, এই যে এক্ষুনি বললাম ফেরিক অক্সাইড অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে থার্মিট পদ্ধতিতে মানে ফেরিক অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম চূর্ণ মেশানো হলো, দিয়ে ধাতব আয়রন আর হচ্ছে Al2O3 অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়, Al2O3 দিয়ে তুমি ব্যালেন্স করে দেবে। ব্যালেন্স এখানে আয়রন দুটো রয়েছে, এখানে 2 বসাবে সামনে, আচ্ছা এখানে অ্যালুমিনিয়াম দুটো ছিল তাই এখানে অ্যালুমিনিয়াম 2 বসিয়ে দিলে হয়ে গেল ব্যালেন্স। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতিটি লেখো। প্রস্তুতির নীতি তোমরা জানো ভালো করে, অ্যামোনিয়া গ্যাস কিভাবে প্রস্তুত করা হয়। তো অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এদের মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেখান থেকে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত হয়, এবং তার সঙ্গে ব্যালেন্সটাও করে দিতে হবে। এই ব্যালেন্স ইকুয়েশনটা খুব ভালো করে দেখে রাখবে। তাহলে কি কি রিয়েজেন্ট লাগে এখানে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। একটু বলে রাখি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বদলে ক্যালসিয়াম অক্সাইড দিয়েও করতে পারো, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে অ্যামোনিয়াম ক্লোরাইড, দিয়ে একটা ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর হচ্ছে এখানে ওয়াটার আর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস প্রোডাকশন হবে। ভালো করে ব্যালেন্স ইকুয়েশনটা দেখে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্যালেন্স ইকুয়েশনটাও দেখে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, চলো নেক্সট। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। এই যে অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি, এই যে কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে লালচে বাদামি বর্ণের কপার এবং হচ্ছে মানে কিউপ্রিক অক্সাইড নিজে বিজারিত হয়ে লালচে বাদামি বর্ণের কপারে পরিণত হবে, আর অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে কপারে পরিণত করবে, আর অ্যামোনিয়া নিজে জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করবে। এগুলো আমরা আগে ডিসকাস করে দিচ্ছি, এখানে আমি লিখে রেখেছিলাম অ্যাকচুয়ালি। H2S এর সালফার আছে কিভাবে প্রমাণ করবে, এই যে কমলা বর্ণের K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটে যদি অ্যাসিডিক মিশ্রণ নাও, মানে কি করা হয়, কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটের অ্যাসিডের মিশ্রণে যদি তুমি H2S পাস করাও তাহলে কি হয়, H2S এই ডাইক্রোমেটকে
আচ্ছা, H2S ডাইক্রোমেটকে কি করবে, বিজারিত করে ক্রোমিক সালফেটে পরিণত করবে সবুজ বর্ণের, আর নিজে জারিত হয়ে সালফারে পরিণত হবে। তাহলে এখানে H2S কিন্তু নিজে জারিত হচ্ছে, দেখো নিজে জারিত হচ্ছে দিয়ে সালফারে পরিণত হচ্ছে, হাইড্রোজেন ছেড়ে দিয়েছে মানে জারণ হচ্ছে। আর এ নিজে জারিত হচ্ছে তাহলে অন্যকে বিজারিত করছে, এই যে দেখো ক্রোমিয়ামকে বিজারিত করে ক্রোমিক সালফেটে পরিণত করছে। তাহলে এই যে কমলা বর্ণের ডাইক্রোমেট, এ সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে পরিণত হচ্ছে, আর এখানে যে H2S টা ও হলুদ বর্ণের কিসে পরিণত হচ্ছে, হলুদ বর্ণের সালফারে পরিণত হচ্ছে। তো এইটা অ্যাকচুয়ালি প্রমাণ করছে যে H2S এ সালফার রয়েছে, দেখো না সালফার উৎপন্ন হয়েছে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, কিন্তু খুব ভালো করে রাখবে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের যদি আম্লিক দ্রবণে H2S উপর দিয়ে তুমি আম্লিক করবে, আম্লিক দ্রবণে যদি H2S চালনা করা হয় তাহলে H2S ডাইক্রোমেটকে ক্রোমিক সালফেটে জারিত করে আর নিজে বিজারিত হয়ে হলুদ বর্ণের সালফারে পরিণত করে। দিয়ে তোমাকে এই ইকুয়েশনটা করে রাখতে হবে, ব্যালেন্স না করলেও চলবে, কিন্তু কি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে এবং যারা উৎপন্ন হচ্ছে তাদের কালারগুলো খুব ইম্পর্টেন্ট। এই কালারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে কালারগুলো হলুদ বর্ণের, এটা কমলা বর্ণ ছিল, হ্যাঁ এগুলো কিন্তু খুব ভালো করে করবে। ক্লিয়ার একদম, সবুজ বর্ণের কোনটা, কোনটা হলুদ বর্ণের হচ্ছে। চলো, সমীকরণের সাহায্যে দেখাতে বলেছে যে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম রয়েছে, অলরেডি আমরা ডিসকাস করলাম এক্ষুনি। আচ্ছা, অ্যালুমিনিয়াম ফয়েলে রাখা আচার খাওয়া ক্ষতিকর কেন, কেন অ্যালুমিনিয়ামে মোড়া হচ্ছে আচার খাওয়া ক্ষতিকর? তোমরা অনেক আগেও পড়েছো, তো আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আচার বা যে টক জাতীয় ফলে অ্যাসিড থাকে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, COOH গ্রুপ থাকে, কারণ অর্গানিক অ্যাসিড, তো তুমি মোটামুটি করে ধরে রাখতে পারো তুমি কার্বক্সিলিক অ্যাসিড তুমি ওখানে পাবে, অ্যাসিড গ্রুপ রয়েছে ওখানে। তো ধরে না হলো এইটা হচ্ছে তোমার আচারে বা হচ্ছে টক জাতীয় ফলে তোমার এই অ্যাসিডটা রয়েছে। অ্যালুমিনিয়াম ফয়েলে দুটো মুড়ে রেখেছো, অ্যালুমিনিয়ামের সঙ্গে ওই অ্যাসিডটা বিক্রিয়া করে, অ্যাসিডের সঙ্গে মেটালের বিক্রিয়া দেখো লবণ উৎপন্ন হবে, এই যে অ্যালুমিনিয়াম লবণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অ্যাসিটেট লবণ উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এই যে অ্যালুমিনিয়ামের যে লবণ উৎপন্ন হচ্ছে, মানে এই যে অ্যালুমিনিয়াম অ্যাসিটেট যে লবণ উৎপন্ন হচ্ছে, এই লবণটা কিন্তু জলে ভীষণ দ্রাব্য। জলে দ্রাব্য হলে তাহলে ওই আচার বা ওই যে টক জাতীয় ওই যে খাবারের ওর সঙ্গে মিশে যাচ্ছে, দ্রবীভূত না হলে তো ওকে আলাদা করে না হতো, কিন্তু দ্রবীভূত হচ্ছে বলেই তো প্রবলেম। তাহলে ওই যে অ্যালুমিনিয়ামের যে লবণটা ওটা জলে দ্রাব্য হওয়ার জন্য ওটা হচ্ছে খাদ্যের মাধ্যমে ওটা বডিতে চলে যাচ্ছে, এবং এই যে জিনিসটা না এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস, এটা কিন্তু মানে বিষক্রিয়া সৃষ্টি করে বডিতে, এটা বিষক্রিয়া সৃষ্টি করে, এটা হচ্ছে বিষক্রিয়া সৃষ্টি করে, বিষক্রিয়া সৃষ্টি করে, ঠিক আছে, এটা হচ্ছে বিষক্রিয়া সৃষ্টি করে। তো এই হচ্ছে গল্প। তাহলে ভালো করে সুন্দর করে এখানে আমি ইকুয়েশন দিয়ে দিয়েছি, তুমি চাইলে ব্যালেন্স করতে পারো নাও করতে পারো, কিন্তু তোমাকে এটা বলতে হবে অ্যাসিড একটা ধরে নেবে, জৈব অ্যাসিড লিখবে, এটা জৈব অ্যাসিড যেটা হচ্ছে আচারে থাকে, আচারে রয়েছে, আচারে থাকে, আর অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ও হচ্ছে RCOO3 অ্যালুমিনিয়াম, এটা লেখা তো খুব সহজ, অ্যালুমিনিয়াম 3+ চার্জ হয়, এর চার্জ এর নিচে, এটা তো COO- হয়, এর চার্জ এর নিচে কিছু নেই, 1 মানে এখানে 1, আর হাইড্রোজেন উৎপন্ন করবে, দ্যাটস ইট, হয়ে গেল। কোন ধাতুটি ব্রাস বা পিতল এবং ব্রোঞ্জ দুটোতেই রয়েছে? দেখো ব্রাস বা পিতলে মনে আছে নাকি, নিশ্চয়ই জিঙ্কু, পিতলের সে কেটলি, মনে আছে তো, পিতলের কেটলি, আর কেউ কোনোদিন ভুলবে না। বাবা মারা সব কমেন্ট করছে, ফেসবুকে দেখছি আমি, মা বাবারা সব কমেন্ট করছে, স্যার এই পিতলের কম্পোজিশন আর কোনোদিন আমরা ভুলবো না। আমরাও পড়াশোনা করি না, কিন্তু আপনি যেভাবে বললেন জিতের গানে পিতলের কেটলি ঝিঙ্কু নাকুন নাচে, তো পিতলের কেটলি মানে পিতল মানে জিঙ্ক আর কপার, তাহলে জিঙ্কু মানে জিঙ্ক আর কপার, তাহলে কপার হচ্ছে তার মেন উপাদান পিতলের, আর হচ্ছে জিঙ্ক থাকে। আর ব্রোঞ্জে কি থাকে, ব্রোঞ্জে দেখো কপার এবং টিন থাকে, ব্রোঞ্জে থাকে কপার আর টিন, তাহলে এখানে কমন কোন জিনিসটা রয়েছে, কপার হচ্ছে কমন দুজনের ক্ষেত্রে, তাই দুটিতেই রয়েছে কপার, উত্তর হচ্ছে কপার হবে। ক্লিয়ার একদম, ওকে। গ্যালভানাইজড লোহা বলতে কি বোঝো, থার্মিট পদ্ধতির একটি ব্যবহার লেখো। গ্যালভানাইজড লোহা বলতে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে গ্যালভানাইজেশন, তাই না? তাহলে গ্যালভানাইজড লোহা বলতে যে লোহার উপরে যখন জিঙ্কের আস্তরণ ফেলা হয়, দিয়ে ওকে হচ্ছে লোহাকে মরিচা থেকে রক্ষা করা হয়, ওই লোহাকে বলা হচ্ছে গ্যালভানাইজড লোহা, ঠিক আছে। তাহলে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিয়ে যে লোহাটা তৈরি করা, মানে যে লোহাটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্যালভানাইজড লোহা। আর থার্মিট পদ্ধতিতে একটি ব্যবহার, এই যে
থার্মিড মিশ্রণ যেটা, থার্মিড পদ্ধতিতে ওই যে থার্মিড মিশ্রণ যেটা পাওয়া যায়, ওই যে গলিত মিশ্রণটা কি থাকে, Fe2O3 আর হচ্ছে অ্যালুমিনিয়ার যে মিশ্রণটা, ওই মিশ্রণটা অ্যাকচুয়ালি রেল লাইনের ওই যে পাত জোড়া লাগার কাজে, যন্ত্রাংশের বিভিন্ন ফাটল জোড়া দেওয়ার কাজে, রেল লাইনের পাতে ফাটল থাকলে বা যন্ত্রাংশের কোথাও যদি ফাটল থাকে ওগুলোকে জোড়া দেওয়ার কাজে ইউজ করা হয়। তো রেল লাইনের ফাটল জুড়তে সাহায্য করে, মানে ইউজ করা হয়। ঠিক আছে, ডান। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া সহ অ্যামোনিয়া বিজারণ ধর্ম অলরেডি ডান হয়ে গেছে। বিক্রিয়া সহ হাইড্রোজেন সালফাইডের একটি বিজারণ ধর্মের উদাহরণ দাও। এক্ষুনি আমরা দেখালাম, এক্ষুনি বিজারণ বিক্রিয়া সহ হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম, এক্ষুনি যে রিঅ্যাকশনটা দেখালাম না, হাইড্রোজেন সালফাইড কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে, মানে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট মানে পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যাসিড দেওয়া রয়েছে H2SO4, তাহলে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট একসঙ্গে বলে দেবো। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের উপর দিয়ে যদি হাইড্রোজেন সালফাইডের দ্রবণ বা হাইড্রোজেন সালফাইড যদি চালনা করো, তাহলে কি হয়, হাইড্রোজেন সালফাইড ডাইক্রোমেটকে বিজারিত করে ক্রোমিয়াম সালফেট পরিণত করবে এবং নিজে জারিত হয়ে হলুদ বর্ণের সালফারে পরিণত হবে, তাই না? তাহলে এ তো কি করছে, একে বিজারিত করছে না, একে কি করছে, হাইড্রোজেন সালফাইড একে বিজারিত করে দিচ্ছে। এই যে দেখো, এখান থেকে এতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এখানে জারণ সংখ্যা অ্যাকচুয়ালি কমছে, তোমরা পরে 11-এ এগুলো পড়বে। তো অ্যাকচুয়ালি এখানে বিজারণই হচ্ছে, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি বিজারণই হচ্ছে, হাইড্রোজেন সালফাইড একে বিজারিত করছে আর নিজে জারিত হয়ে সালফারে পরিণত হচ্ছে, এটাতে জারণ হচ্ছে। তাহলে এই বিক্রিয়া অ্যাকচুয়ালি প্রুভ করছে যে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম রয়েছে। ভালো করে এই রিঅ্যাকশনটা প্র্যাকটিস করে রাখবে, অনেক জিনিসপত্র এখানে রয়েছে, যে কোনো সময় দিয়ে দিতে পারে, খুব ভালো করে খেয়াল রাখবে, কেমন? ওকে, হ্যাঁ হ্যাঁ, ঝিঙ্কু ঝিঙ্কু ঠিক। ওকে, চলো চলো চলো। উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে, রাসায়নিক সমীকরণ লেখো, উৎপন্ন পদার্থের মিশ্রণ কি বলে। অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি, ক্যালসিয়াম কার্বাইড নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন করে, যেটা নাইট্রোলিন বলে, জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। হয়ে গেছে। অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি ঘটে, অ্যালুমিনিয়াম সালফেটে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, অ্যালুমিনিয়াম সালফেটে কি রয়েছে এখানে, অ্যাকচুয়ালি এখানে 2Al3 প্লাস হচ্ছে 3SO4 2 মাইনাস, তাহলে অ্যালুমিনিয়াম 2 প্লাস, এখানে NH4OH NH4 প্লাস প্লাস OH মাইনাস, তাহলে এ কি করবে, অ্যালুমিনিয়াম 3 প্লাস OH মাইনাসের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা জেলির মতো অধক্ষেপ উৎপন্ন করবে। এটা কি করে এলো, অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস হচ্ছে OH মাইনাসের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, AlOH3 এর সাদা অধক্ষেপ উৎপন্ন করবে, এইটা ঠিক আছে। আর বাকি দেখো, এই প্লাসটা মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে এই প্লাসটা এই মাইনাসের সঙ্গে, তাহলে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। এই যে অ্যামোনিয়াম সালফেট, সালফেটে SO4 2 রয়েছে, তাই 2টা এখানে এসছে, আর NH4 এর +1 রয়েছে, এটা এখানে কিছু নেই, ওই জন্য হয়ে গেল। ঠিক আছে, চলো 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 চলো। তাহলে তুমি শুধু জাস্ট ক্যাটায়ন খেয়াল করবে যে কোন ক্যাটায়ন দেওয়া রয়েছে, অ্যানায়নের সঙ্গে যুক্ত করে দিলে হয়ে গেল। অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে। আচ্ছা, এটা তো হয়ে গেছে উত্তপ্ত ক্যালসিয়াম ধাতুর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস, অনেকবার হয়ে গেছে। কিউপ্রিক অক্সাইডের মধ্যে অ্যামোনিয়া চালনা করে দেখো, সেই অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ, নতুবা অ্যামোনিয়াকে কিউপ্রিক অক্সাইডের মধ্যে দিয়ে চালনা করলো, সেই একই জিনিস হয়ে গেছে। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন, অলরেডি কিন্তু আমি এমসিকিউ করানোর সময় বলে দিয়েছিলাম যে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য কেন গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। তার কারণ কি, তার কারণ হচ্ছে অ্যামোনিয়া একটা ক্ষার আর H2SO4 একটা অ্যাসিড, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হবে। তো এখানে অ্যামোনিয়াম সালফেট এটা একটা লবণ উৎপন্ন হয়ে যায়। তাহলে তুমি অ্যামোনিয়াকে শুষ্ক করতে গিয়ে, H2SO4 দিয়ে শুষ্ক করতে গিয়ে অ্যামোনিয়া আর পেলে না। হ্যাঁ, অ্যামোনিয়াকে শুষ্ক করতে গিয়ে H2SO4 এর সঙ্গে অ্যামোনিয়া নিজে বিক্রিয়া করে নতুন লবণ উৎপন্ন করলো। বুঝতে পারছো, ঘটকের কাজ কি, এখানে H2SO4 জল মানে জল বের করতে সাহায্য করছে, মানে এটা ঘটকের মতো আর কি। ঘটক মেয়ে দেখতে গিয়ে সে নিজে মেয়ে পছন্দ হয়ে গেছে, নিজে বিয়ে করে চলে এসছে, তাহলে এটা মানে আলাদা ব্যাপার না। H2SO4 এখানে একে শুষ্ক করতে যাচ্ছিল, তাই না, সে নিজেই পছন্দ হয়ে গেল পাত্রীকে, সে নিজে বিয়ে করে লবণ তৈরি করে ফেললো। বুঝতে পেরেছো, তাহলে যে শুষ্ক করবে সে যেন না রিয়াকশন করে দেয়, সে যেন না বিক্রিয়া করে। তো এখানে তো ওই জিনিসটা হয়ে গেছিল, তাই না, তো ওটা করা যাবে না। নেক্সট হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে, লং কোশ্চেন এবার। অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 অ্যাসিড মানে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি বিভিন্ন ধাপ সমীকরণ সহ লেখো। অসওয়াল্ড পদ্ধতিতে জানো তোমরা, পরীক্ষার জন্য তো সবাই প্র্যাকটিস করেছো কম বেশি, তো এখানে পুরো জিনিসটা আমি লিখে দিয়েছি। প্রথম স্টেপে কি হয়, অ্যামোনিয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এখানে প্লাটিনাম রোডিয়াম তার জ্বালিয়ে ইউজ করা হয়, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আর 5 থেকে 7 ATM চাপ লাগে, আর 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস হতে টেম্পারেচার লাগে।
আচ্ছা, এই যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, এই নাইট্রিক অক্সাইড পরে অতিরিক্ত অক্সিজেনের প্রেজেন্সে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হবে। পরে এই নাইট্রোজেন ডাই অক্সাইড জল দ্বারা শোষিত হয়ে নাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। তাহলে নাইট্রাস অ্যাসিড এবং হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এইটা হচ্ছে পুরো ওয়াসওয়াল পদ্ধতিতে ডিফারেন্ট ডিফারেন্ট ধাপ রয়েছে, বইতে আরো ভালো করে রয়েছে, এখানে দেখিয়ে দিলাম একবার, তোমরা নিজেরা ভালো করে সুন্দর করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, ক্লিয়ার একেবারে? ওকে, ঠিকঠাক একদম? ওকে, ঠিক আছে, ইয়েস স্যার, ঠিক আছে, ঠিক আছে সবার? ওকে, চলো নেক্সট হচ্ছে উত্তপ্ত ম্যাগনেসিয়ামের, এটা তো অনেকবার দিয়ে দিয়েছে, অনেকবার। পচা ডিমের মতো আম্লিক ডাইক্রোমেট সবুজ বর্ণের বিযৌগ, এটা তো অলরেডি হয়ে গেছে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড, এটাও কিন্তু মোটামুটি তোমরা জানো যে 3-4টা পদ্ধতি, একটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি, একটা হেবার, একটা হচ্ছে স্পর্শ হেবার আর অসওয়াল্ড। এগুলো তো তোমার প্রিমিয়াম রিয়াকশন, তাই না? এগুলো তো করে রাখতে হবে। স্পর্শ পদ্ধতিতে কি হয়, সালফার অক্সিজেনের প্রেজেন্সে, মানে ধূলিমুক্ত হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে ও জারিত হয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়। সালফার ডাইঅক্সাইড এগেইন হচ্ছে অক্সিজেনের সঙ্গে, এইখানে হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটকের প্রেজেন্সে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয়। তাহলে সালফার ডাইঅক্সাইড ছিল, অক্সিজেনের প্রেজেন্সে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা তাপমোচী প্রক্রিয়া। সালফার ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, মানে এই যে সালফার ট্রাইঅক্সাইড একে হচ্ছে H2SO4 এর সঙ্গে, গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে অলিয়াম তৈরি করা হয়, H2S2O7 অলিয়াম তৈরি করা হয়। এই অলিয়ামের সঙ্গে প্রয়োজন মতো জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তোমরা এটা জানো নিশ্চয়ই যে ডিরেক্টলি, তো অনেকে বলে যে, অনেক সময় এটাও কোশ্চেন আসে যে SO3 এর সঙ্গে কেন ডিরেক্টলি ওয়াটার মিশিয়ে কেন H2SO4 প্রস্তুত করা গেল না, কেন এটা করা হয় না? তার কারণ কি, ওই যে তোমরা জানো যে সালফিউরিক অ্যাসিডটা উৎপন্ন হবে, ওটা তৈরির সময় এখানে যদি ডিরেক্টলি অ্যাড করে যদি সালফিউরিক অ্যাসিড তৈরি করো, তাহলে ওখানে অনেক তাপশক্তি উৎপন্ন হয়। আর তাপশক্তি উৎপন্ন হলে কি হবে, ওখানে ওই যে কুয়াশার মতো, ধোঁয়ার মতো একটা আবরণ সৃষ্টি হয়, ওই ধোঁয়া থেকে সহজে আবার তরলে পরিণত করা যায় না, আর সেক্ষেত্রে অনেকখানি বিক্রিয়কও নষ্ট হয়ে যায়। তোমরা এটা পড়েছো, অনেক তাপশক্তি উৎপন্ন হয়, ওই তাপশক্তিতেই অ্যাকচুয়ালি ওরা বাষ্পীভূত হয়ে যায় আর কি, H2SO4 বাষ্পীভূত হয়ে যায়। তো ওটা একটা প্রবলেম ছিল। তো এটাও ভালো করে দেখে রাখবে যে কেন সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে ডিরেক্টলি কেন জলের সঙ্গে বিক্রিয়া করে ওখান থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না। আচ্ছা, অসওয়াল্ড পদ্ধতিতে H3 প্রস্তুতি অলরেডি ডান। অসওয়াল্ড পদ্ধতিতে H3 শিল্প উৎপাদনের প্রথম ধাপ অলরেডি হয়ে গেছে। কি হয়, নাইট্রোজেন প্লাস অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় প্রথম ধাপে। নাইট্রোলিম কি অলরেডি হয়ে গেছে। ক্যালসিয়াম সায়ানামাইড, পরীক্ষাগারে H2S প্রস্তুত করতে কি রাসায়নিক দ্রব্য লাগে, বিক্রিয়ার সমিত সমীকরণ দাও, অলরেডি হয়ে গেছে। কিভাবে সংগ্রহ করা হবে H2S কে, কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি ধাপগুলো অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী, রাসায়নিক সমিত সমীকরণ লিখতে বলেছে। হেবার পদ্ধতিতে অলরেডি আমরা আলোচনা করেছি, নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে এবং তাপশক্তি উৎপন্ন হয়, এটা এক স্টেপে বিক্রিয়া। এখানে খেয়াল রাখবে নাইট্রোজেন কিন্তু এক আয়তন হলে 3 আয়তন হচ্ছে হাইড্রোজেন কিনিত, এটা এক আয়তন হলে এটা হচ্ছে 3 আয়তন হাইড্রোজেন। এক আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে 2 আয়তন হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, এবং তাপমোচী প্রক্রিয়া এটা, এবং উভয়মুখী প্রক্রিয়া, এটা খেয়াল রাখবে উভয়মুখী প্রক্রিয়া। এবং এখানে টেম্পারেচারের প্রেসারটা খেয়াল রাখবে 200 atm আর 550, এটা খুবই পপুলার রিয়াকশন। একটাই তো স্টেপ, তাই না? অনুঘটক হিসাবে আয়রন চূর্ণ এখানে ইউজ হয়, অলরেডি শুরু থেকে ডিসকাস করছি। আর মলিবডেনাম এবং অ্যালুমিনা এগুলো হচ্ছে উদ্দীপক হিসাবে এখানে ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে এখানে উদ্দীপক হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো চলো চলো। ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম, সমিত সমীকরণ অলরেডি অনেকবার হয়ে গেছে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট ডিসোসিয়েট করে ইউরিয়া প্লাস হচ্ছে ওয়াটার এবং তাপশক্তি শোষিত হয়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াম শিল্প উৎপাদন অলরেডি হয়ে গেছে। বর্ষাকালে, এটা খুব ভালো ইন্টারেস্টিং কোশ্চেন, বর্ষাকালে বজ্রপাত এবং আকাশে উচ্চ তাপমাত্রায় তড়িৎক্ষরণ উদ্ভিদকুলের জন্য উপকারী, ব্যাখ্যা করতে বলেছে। বর্ষাকালে বজ্রপাত এবং আকাশে উচ্চ তাপমাত্রা তড়িৎক্ষরণ উদ্ভিদকুলের জন্য ভীষণ হচ্ছে উপকারী। দেখো সেই সেম জিনিস, বর্ষাকালে বজ্রপাতের ফলে কি হবে, নাইট্রোজেন সংবন্ধন হবে, তাই না? বজ্রপাতের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হবে, ওই তাপে কি হবে, নাইট্রোজেন বায়ুমণ্ডলের উপস্থিত নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে।
তো দিয়ে নাইট্রোজেন সংবন্ধন হবে। তো বেসিক্যালি নাইট্রোজেন সংবন্ধনের যে প্রসেসটাকে এইভাবে দিয়েছে আর কি, কোশ্চেনটা টুইস্ট রয়েছে তাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো স্টেপ 1 স্টেপ ওয়াইজ ভাবে এখানে রয়েছে। তোমাকে যদি এই কোশ্চেনের অ্যান্সারটা লিখতে হয় তাহলে তুমি অবশ্যই নাইট্রোজেন সংবন্ধনের পুরো স্টেপটা লিখবে। লাস্টে মাস্ট ইনক্লুড করবে যে যেহেতু বজ্রপাতের উচ্চ উষ্ণতার জন্যই এই নাইট্রোজেন সংবন্ধন সম্ভব হচ্ছে এবং উদ্ভিদকুল তাদের প্রয়োজনীয় নিউট্রিশন বা পুষ্টি সংগ্রহ করছে, তাই হচ্ছে বজ্রপাত উদ্ভিদকুলের জন্য উপকারী। ঠিক আছে, তো এখানে পুরো স্টেপ দেওয়া রয়েছে। নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তড়িৎ স্ফুলিঙ্গ বজ্রপাতের ফলে যেটা উৎপন্ন হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস 2000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচারে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। স্টেপ 2 তে নাইট্রিক অক্সাইড আবার পুনরায় অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড এই যে বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে ওটা কি উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড নাইট্রিক অ্যাসিড বা হচ্ছে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হবে। এটা নাইট্রিক অ্যাসিড, আচ্ছা এই NO3 আর এই NO2 হবে। এটা নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রাস, এটা নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রিক আর এটা হচ্ছে নাইট্রাস, এটা হচ্ছে নাইট্রাস, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অ্যাসিড গুলো এগুলো হচ্ছে বৃষ্টির জলের সঙ্গে মাটিতে চলে আসবে। মাটিতে এই যে কার্বনেট বিভিন্ন যে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের কার্বনেট যে লবণগুলো রয়েছে ওদের সঙ্গে এই অ্যাসিডগুলো বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের নাইট্রেট লবণ উৎপন্ন হয়। এই লবণগুলো অ্যাকচুয়ালি উদ্ভিদকুল কি করে, ওরা হচ্ছে শোষণ করে, শিকড়ের মাধ্যমে শোষণ করে, ওরা হচ্ছে প্রয়োজনীয় পুষ্টি এখান থেকে নেয়। ঠিক আছে, এই নাইট্রেট লবণগুলোই হচ্ছে তাদের পুষ্টি গুণ দেয় আর কি। তো তারপরে শেষে ওই কথাটা ইনক্লুড করে দিলে হয়ে গেল। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট। স্পর্শ পদ্ধতিতে সালফেরিক অ্যাসিডের প্রস্তুতি অলরেডি ডিসকাস হয়ে গেছে। H2S একটি মৃদু দ্বিক্ষারীয় অ্যাসিড, এর প্রমাণে শুধু রাসায়নিক সমীকরণ দাও অলরেডি আলোচনা হয়ে গেছে, এখানে দেওয়াও রয়েছে। H2S NaOH এর সঙ্গে বিক্রিয়া করে NaHS, সেকেন্ড স্টেপে NaHS NaOH এর সঙ্গে বিক্রিয়া করে Na2S এবং ওয়াটার প্রোডাক্টস করবে। এটা অলরেডি আমরা আলোচনা করেছি এর আগে। তাহলে এখানেই শেষ হয়ে গেল তোমাদের পরীক্ষাগার এবং শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারটা। আশা করছি ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর এরপরে কোন ক্লাস চাও সেটাও তোমরা জানাবে। আর একটা কথা, তোমরা যদি এই ক্লাসের যদি পিডিএফ চাও, পিডিএফটা কিন্তু আমাদের বং মিস্ট্রি অ্যাপের মধ্যে পেয়ে যাবে। গুগল প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে বং মিস্ট্রি লিখে সার্চ করবে, দিলে আমাদের অ্যাপটা চলে আসবে। অ্যাপটা ইনস্টল করার পরে নাম ফোন নাম্বার এগুলো সব দেওয়ার পরে রেজিস্টার করে নেবে, দিয়ে দেখবে অ্যাপটা ঢুকে গেলে তারপরে দেখবে এই কর্নারে দেখবে কমিউনিটি বলে একটা সেকশন রয়েছে, ওই কমিউনিটিতে ক্লিক করবে, দেখবে তারপরে ফ্রি ক্লাস 10 স্টুডেন্ট গ্রুপ রয়েছে, ওইখানে ক্লিক করবে, দেখবে তোমাকে জয়েনের অপশন দেখাবে, জয়েন হয়ে যাবে। সেখানে সমস্ত ক্লাসের আপডেট পিডিএফ সমস্ত কিছু দেওয়া থাকবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে, আর এরপরে কোন ক্লাসটা চাও সেটাও জানিয়ে দেবে। পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।